গল্পের নাম সন্ধ্যা মালতী। কলমে বোরহানা আক্তার রেশমি। পর্ব সংখ্যা 2। সন্ধ্যার বিয়ের তারিখ ঠিক হয়েছে তার রেজাল্ট বের হওয়ার 2 দিন পরই। রেজাল্ট বের হতে এখনো 12-15 দিন বাকি। সবাই খুশি এই বিয়েতে, শুধু সন্ধ্যা চুপচাপ। সে কি করে বুঝাবে তার কিশোরী মন কি চায়। বকুল তো খুশিতে নাচানাচি শুরু করছে। বাদল এক দৃষ্টিতে কিছুক্ষণ সন্ধ্যার দিকে তাকিয়ে এগিয়ে আসে তার দিকে। সন্ধ্যা তখনও তার নিজস্ব ভাবনায় বিভোর। বাদল এসে আস্তে করে ডাকে, সন্ধ্যা। সন্ধ্যা চমকে তাকায়, তারপর মাথা নিচু করে নেয়। বাদল হেসে বলে, তোর কি কিছু হয়েছে? বিয়েতে তুই খুশি না? সন্ধ্যা কি বলবে খুঁজে পায় না। চোখ বারবার এদিক ওদিক করতে থাকে। বাদল ফের বলে, তোর কোনো সমস্যা থাকলে এখনই বল, নির্ভয়ে বল। সন্ধ্যা কিছু বলার আগেই শাহেদা পেছনে থেকে বলে ওঠে, ফের কি সমস্যা থাকতো বাজান? তুমি শান্তিতে থাহো, বিয়া হইব। সন্ধ্যা আর কিছু বলতে পারে না, চুপ করেই থাকে। বাদল হেসে বলে, তবুও একবার সন্ধ্যার থেকে শুনি চাচি, ও কি চায়। সন্ধ্যা মাথা নিচু করেই বলে, আম্মা যা চাই আমিও তাই চাই বাদল ভাই। বাদল নিঃশব্দে হেসে ঘর থেকে বের হয়ে যায়। শাহেদা অতিথি আপ্যায়ন করে সবাইকে বিদায় দিয়ে নিজে চলে যায় কাজে। সন্ধ্যা আয়াসদের সেখানে যাবে না করেও পা বাড়ায় সেদিকে। বকুল তো সবার সাথে বাড়ি চলে গেছে। সন্ধ্যা রাস্তায় বের হতেই ফরিদের সাথে দেখা হয়। সন্ধ্যা চোখ মুখ শক্ত করে এগোতে নিলে ফরিদ এগিয়ে আসে। সন্ধ্যা দাঁড়িয়ে যায়। ফরিদ এগিয়ে এসে সন্ধ্যার গাল চেপে ধরে বলে, সেদিন তো বাড়িতে বটি নিয়ে এগিয়ে আসলি, আজ কেমনে বাঁচবি? সন্ধ্যা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে অদ্ভুত ভাবে হেসে বলে, কাকা আপনিও না। বাড়ির বাইরে নারী দুর্বল ভাবা লোক নিজেই বড় দুর্বল বলেই পিছিয়ে যায়। ফরিদ সন্ধ্যার কোমরের শাড়ি টেনে ধরে। রাগে গা জ্বলে উঠে সন্ধ্যার। পাশে থাকা ইটের টুকরো তুলে নেয় হাতে। কিছু না ভেবেই ছুঁড়ে মারে ফরিদের দিকে। ভাগ্যবশত ইটের টুকরোটা সরাসরি ফরিদের কপালে লাগে। সাথে সাথে ফেটে গিয়ে টুপটাপ করে রক্ত পড়তে থাকে। সন্ধ্যার সেসব দেখা টাইম নাই। নিজের মতো হেলতে দুলতে চলে আসে। ফরিদ মাথা চেপে বসে পড়ে সেখানে। সন্ধ্যা আনমনে হেঁটে আসে পুকুর পাড়ে। সেখানে চোখ পড়তেই দেখে দাঁড়িয়ে আছে আয়াস। সন্ধ্যার মাথায় মুহূর্তেই দুষ্টু বুদ্ধি আসে। পা টিপে টিপে এগিয়ে আসে আয়াসের কাছে। পেছনে থেকে শব্দ করে ভাউক করে উঠে। আয়াস চমকে পেছনে তাকাতেই ভর সামলাতে না পেরে পড়ে যেতে নিলে সন্ধ্যা দ্রুত এসে হাত ধরে। এত ভার তো সে সামলাতে পারে না, ফলে দুজনেই একসাথে উল্টে পড়ে পানিতে। হুড়মুড় করে পোড়ায় দুজনেই যথেষ্ট পানি খেয়ে বসে। ডুব দিয়ে উঠে দুজনেই আহাম্মকের মতো তাকিয়ে থাকে একে অপরের দিকে। সন্ধ্যার সৌন্দর্যে যেন আরো একবার চোখ ধাঁধালো আয়াসের। ছোট ছোট চুলগুলো মুখের সাথে লেপ্টে গেছে। বিন্দু বিন্দু পানির কণা জমা আছে মুখে। ঠোঁটগুলো তিরতির করে কেঁপে উঠছে বারংবার। আয়াস দ্রুত চোখ সরিয়ে নেয়। এ রূপের দিকে তাকালেই তার চোখ ধাঁধিয়ে আসে, আর যারা বাজে নজরে তাকায় তাদের কেন চোখ ঝলসে যায় না। আয়াসের ভাবনার মাঝেই ভেসে আসে রানার কণ্ঠ। আয়াস সেদিকে তাকাতেই রানা বলে, কিরে দুজনে কি পানিতে সাঁতার কাটতেছিস নাকি? আয়াস ভ্রু কুঁচকে তাকিয়ে উঠে আসে, কিন্তু সন্ধ্যা পানিতেই থেকে যায়। আয়াস জেরিনকে ইশারায় কিছু বলতেই জেরিন মাথা নাড়িয়ে চলে যায়। লিজা বলে, সন্ধ্যা তোমার তো ঠান্ডা লেগে যাবে। সমস্যা নেই আপু, পুকুরে গোসল করার স্বভাব আমাদের আছে, সে হিসেবে আমার না শহুরে ডাক্তারের ঠান্ডা লাগতে পারে।
আয়াস চুল থেকে পানি ঝাড়তে ঝাড়তে তাকায় সন্ধ্যার দিকে। পাশ থেকে আকাশ বলে, মাম্মা কাহিনী কি? আজকাল তুমি পুকুরে ভেসে বেড়াচ্ছ। আয়াস ভ্রু কুঁচকে তাকাতেই আকাশ গান ধরে, প্রেমের মরা জলে ডুবে না। পাশ থেকে সাফি শুকনো ঢোক গিলে বলে, দোস্ত তোদের আবার ভূত বা পেতনি ধাক্কা দিয়ে ফেলে দেয়নি তো? লা হাওলা ওয়ালা। এটুকু বলতেই রানা বলে, হারামজাদা তোর ভূতের কাছেই আজকে তোরে রেখে যাব। বলেই সাফির পেছনে জোরে একটা লাথি দেয়। সাফি ধপাস করে পানিতে পড়ে। সন্ধ্যা ভয় পানির মধ্যেই পড়ে যেতে গিয়ে নিজেকে সামলে নেয়। সাফি পানিতে থতমত খেয়ে রানাকে উদ্দেশ্য করে বলে, শালা তুই আমারে পানিতে ফেললি কেন হারামি? তমাল গালে হাত দিয়ে বলে, রানা তুই কবে তোর বোনের সাথে ওর বিয়ে দিলি? রানা ভেংচি কেটে দুপা এগিয়ে বলে, আমার তো বোন বেশি হয়েছে যে ওর মতো ভূতে ভয় পাওয়া ছাগলের সাথে আমার বোনের বিয়ে দিব। সবাই শব্দ করে হেসে দেয়। সাফি ব্যঙ্গ করে বলে, কপালে যদি লেখা থাকে আমি তোর দুলাভাই হমু তাইলে তুই আটকাবি কেমনে? তাইলে তোরে প্রতিদিন ভূতের সাথে মিট। সন্ধ্যা চুপচাপ টাওয়েল গায়ে জড়িয়ে উঠে আসে। ততক্ষণ ছেলেরা সবাই অন্যদিকে তাকিয়ে নিজেদের মতো গল্প করতে থাকে। আয়াস সবাইকে ইগনোর করে চলে যায়। সন্ধ্যাকে নিয়ে জেরিন ভিতরে যায়। সাফিও উঠে আসে পানি থেকে। রানা বলে, দোস্ত তোদের মনে হয় না আয়াস আর সন্ধ্যার মধ্যে কিছু চলছে? লিজা বলে, চলছে না, বাট সামথিং ইজ ফিসি। তমাল ঝাড়ি মেরে বলে, তোর হাইফাই ইংলিশ নিজের বয়ফ্রেন্ডের পকেটে রাখো। আমার মনে হয় আয়াস আর সন্ধ্যা একে অপরকে একটু একটু পছন্দ করে। সাফি বলে, তাই বলে দুদিনে? আকাশ সাফির মাথায় গাঁটটা মেরে বলে, আরে ভালোবাসতে কি যুগ যুগ লাগে নাকি? লিজা বলে, তবুও দুদিনে হয়তো ভালোবাসা পর্যন্ত যায়নি। ভালো লাগা তো হবেই। রানা গদগদ স্বরে বলে, দোস্ত এই দুইটার ভালো লাগা থেকে ভালোবাসা পর্যন্ত আমাদেরই আনতে হবে। সবাই একসাথে হাত মিলায়। সাফি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, আমার জন্য কারো কোনো চিন্তাই নাই। জেরিন আর সন্ধ্যা ভিতরে আসতেই শাহেদা তাকে দেখে এগিয়ে আসে দ্রুত। বলে, সন্ধ্যা ভিজজোস কেমনে? পুকুরে পড়ে গেছিলাম আম্মা। হায় আল্লাহ, কতক্ষণ ধইরা এমনে আছোস? ঠান্ডা লাইগা যাইব। জেরিন বলে, কাম ডাউন আন্টি, আমি ওকে আমার কাপড় দিচ্ছি, ও এখন পরে নিক। শাহেদা কিছু বলতে গেলে থামিয়ে দেয় জেরিন। তারপর সন্ধ্যাকে ভিতরে নিয়ে গিয়ে কাপড় পাল্টে নিতে বলে। জেরিন তার একটা থ্রি পিস দেয় পরতে। সন্ধ্যার একটু ঢিলাঢালা হলেও চুপ করে পরে নিয়ে মাথায় কাপড় টেনে নেয়। তারপর বাহিরে আসে। সন্ধ্যা শাহেদার জন্য বসে থাকে আর বাকি সবাই কাজে লেগে পড়ে। বিকেলের দিকে সবাই শাহেদার কাছে আবদার করে আজ তারা সন্ধ্যাকে যেতে দিবে না। শাহেদা প্রথমে না করলেও পরে আর কিছু বলে না, থাকতে দেয়। সবাই তো মহা খুশি। শাহেদা কাজ শেষ করতে করতে ছুটে আসে বকুল। বকুলকে দেখে সন্ধ্যা কিছু বলতে যাবে তার আগেই বকুল গড়গড় করে শাহেদাকে উদ্দেশ্য করে বলে, চাচি জলদি চেয়ারম্যানের বাড়ি চলেন। সন্ধ্যা নাকি ফরিদ কাকার মাথা ফাটায় দিচ্ছে, এখন চেয়ারম্যান সবাইকে নিয়ে বিচার বসিয়েছে। শাহেদা অবাক হয়ে তাকায় মেয়ের দিকে। বাকি সবাইও অবাক হয়। সন্ধ্যা স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। শাহেদা সন্ধ্যার কাছে এসে বলে, এইডা তুই কি করছস? বকুল যা কইল তা কি সত্যই? সন্ধ্যার মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে বলে, বিচার যখন বসিয়েছে আর আমাদের খোঁজও লাগিয়েছে তখন তো যেতেই হবে। চলো। শাহেদা ভাষা হারিয়ে ফেলে। ওরা যা খারাপ তাতে করে মেয়েটাকে ছাড়বে তো? শাহেদাকে নির্বাক দেখে এগিয়ে আসে সন্ধ্যা।
কাছে এসে মায়ের মুখ আজলে নিয়ে বলে, তোমার মেয়ের ওপর তোমার ভরসা নাই আম্মা। তোমার সন্ধ্যা কখনো অন্যায় করছে? শাহেদা মাথা নাড়ায়। সন্ধ্যা নিঃশব্দে হেসে মায়ের হাত ধরে বাড়ির বাইরে আসে। পেছনে পেছনে আয়াসরাও আসে। বকুলও আছে সাথে। আয়াস পেছনে থেকে বলে, তোমাদের একা যাওয়া ঠিক হবে না, আমরাও যাব। বাকি সবাইও সম্মতি দেয়। নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসে সন্ধ্যা। দুদিনেই লোকটাকে তার অনেকটা জানা হয়ে গেছে। তার কিশোরী মন হয়তো জানত যে আয়াস তার সাথে যাবে। সবাই মিলে চলে আসে চেয়ারম্যান বাড়িতে। অনেক লোকজন সেখানে জড়ো হয়েছে। সন্ধ্যাদের দেখে সবাই কিছুটা সরে দাঁড়ায়। সন্ধ্যা আর শাহেদা গিয়ে ফরিদরা যে পাশে দাঁড়িয়ে আছে তার অপর পাশে দাঁড়ায়। তাদের পেছনে দাঁড়ায় আয়াসরা। চেয়ারম্যান ফিরোজ গম্ভীর গলায় সন্ধ্যাকে বলে, সন্ধ্যার সহজ স্বীকারোক্তি, হ্যাঁ। আজকাল তোর সাহস বেড়েছে নাকি সন্ধ্যা? তুই ফরিদের মাথা ফাটিয়েছিস। সন্ধ্যা সহজেই স্বীকার করে নেওয়ায় নড়েচড়ে বসে সবাই। ফিরোজ আরো গম্ভীর আর জোরে বলে উঠে, কোন সাহসে তুই আমার ভাইয়ের মাথা ফাটিয়েছিস? কাল নাকি ওরে বটি পর্যন্ত দেখাইছিস। রিনিকে থাপ্পড় মেরেছিস। হ্যাঁ। এবার যেন ক্ষেপে উঠে ফিরোজ। জোরে চিল্লিয়ে বলে, অন্যায় করে আবার জোর গলায় বলছিস? সন্ধ্যা হেসে উঠে বলে, অন্যায় প্রতিবাদ করলেই তা অন্যায়। আমি আপনার ভাইয়ের মাথা ফাটিয়েছি বলে বিচার বসিয়েছেন। যখন স্কুলে যাওয়ার সময় ওড়না টেনে ধরত আপনার এই গুণধর ভাই, তখন কোথায় ছিলেন আপনি আর আপনার বিচার? যখন রাস্তাঘাটে মেয়েদের একা পেয়ে তার ভীষণ গোপন জায়গায় আপনার ভাই হাত ছোঁয়াত, তখন কই ছিলেন আপনি আর আপনার বিচার? যখন বিয়ে বাড়িতে সকলের সামনে আমার শাড়ি ছিঁড়ে অপমান করছিল আপনার এই ভাই, তখন কোথায় ছিলেন আপনি আর আপনার বিচার? কাল যখন রাস্তায় আমার হাত ধরে জোরাজুরি করছিল, তখন কোথায় ছিলেন আপনারা? আজ যখন আপনার এই অনেক গুণওয়ালা ভাই আমাকে বাজে ভাবে স্পর্শ করছিল, তখন কোথায় ছিলেন আপনারা? আর আমি প্রতিবাদ করে অন্যায় করে ফেলেছি। হ্যাঁ, তাহলে করেছি আমি অন্যায়। এমন অন্যায় আমি আজীবন করব। পারলে ঠেকিয়ে দেখান। আর এই গ্রামের হয়তো একটা মেয়েও আওয়াজ তুলবে না, বলবে না তাদের সাথে আপনার গুণধর ভাই কি কি করার চেষ্টা করেছে। তবে আমি। এই সন্ধ্যা একাই যথেষ্ট। পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। ফরিদ চোরের মতো মুখ লুকাচ্ছে। সে ভাবতেই পারেনি সন্ধ্যা এসব বলতে পারে। আয়াস, রানা, আকাশ, তমাল, সাফি সবাই রাগে রীতিমতো ফুঁসছে। পারলে এখনই ফরিদকে দুই ভাগ করে ফেলে। কয়েকজন মেয়ে ভিড় ঠেলে ভেতরে আসে। ফিরোজ কিছু বলার আগেই একজন একজন করে বলতে থাকে ফরিদের কুকর্মের কথা। ফরিদ সবার সাহস দেখে অবাক হয়। একজন আওয়াজ তুলেছে বলে সবাই তুলছে। ফিরোজ বিচার করতে এসে নিজেই বিপদে পড়ে গেলে সবার সামনে ঠাস করে অপ্পর বসিয়ে দিল ভাইয়ের গালে। সন্ধ্যা তাচ্ছিল্যের সুরে হেসে বলে, লোক দেখানো অপ্পর মা, রার কোনো দরকার নাই চাচা। বরং আপনার ভাইকে আমরা সব মেয়েদের হাতে দেন। জীবনের মতো একটা শিক্ষা দিব সবাই। ফিরোজ চেঁচিয়ে উঠতেই পেছনে থেকে আয়াস বলে, চেঁচামেচি কম করেন চেয়ারম্যান সাহেব। যার যার সাথে আপনার ভাই অন্যায় করছে তারাই আপনার ভাইকে শাস্তি দেবে। আর যদি বলেন তাহলে আমি পুলিশ ডাকতে পারি। পাশ থেকে রানা বলে, হ্যাঁ, আয়াস আঙ্কেলই তো পুলিশ অফিসার, উনাকেই বরং কল কর। আর আমি আব্বুকে কল করে বলবো যেন এমন ভাবে কেস লড়ে যাতে এই লোক কিছুতেই জেল থেকে বের না হতে পারে। পাশ থেকে আকাশ ফিসফিস করে বলে, আয়াসের বাবা পুলিশ অফিসার, রানার বাবা নাকি উকিল ভাই, তাইলে কি আমার বাপ গোয়েন্দা?
চেয়ারম্যান আর কিছু বলতে পারে না। আয়াস এগিয়ে এসে সন্ধ্যা এবং বাকি মেয়েদের উদ্দেশ্য করে বলে, নিজেদের ইচ্ছা মিটিয়ে আসো। আয়াস বলতে দেরি করলেও সন্ধ্যার এগোতে দেরি হয়নি। পা থেকে স্যান্ডেল নিয়ে ধোপাদপ মুখের ওপর বসিয়ে দেয়। আজ যেন সন্ধ্যার সাহসে সবাই সাহস পেল। সবাই গিয়ে একে একে মেরে আসে ফরিদকে। দূর থেকে এ দৃশ্যে একজন প্রশান্তির হাসি হাসে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। শাহেদা আর সন্ধ্যা এখনো আয়াসদের ওখানেই আছে। বিচার শেষে সবাই একসাথে এখানে এসেছে। সবাই নিশ্চুপ হয়ে বসে আছে। শাহেদা নীরবতা ভেঙে বলে, আমি বাড়ি যায় গা বাজান। সন্ধ্যা আজকা তোমাগো লগে থাহুক। লিজা বলে, আন্টি আপনিও থেকে যান আজ। ফরিদের সাথে আজ যা হয়েছে তাতে সে তো এত সহজে আপনাদের ছাড়বে না। আমারে কিছু করত না। ফের তো নজরই মোর মায়ার দিকে। তবুও সন্ধ্যার দাদাই বাড়িতে একলা আছে মা। আমি যাই। আয়াস বলে, আন্টি আজকের জন্য থেকে যান। পরিবেশটা একটু শান্ত হোক। তাছাড়া ফরিদ এখন জ্বলতে থাকা আগুন। সবকিছু পুড়িয়ে ফেলবে। শাহেদা নিজ মনে কিছু ভাবে। তারপর বলে, কয়দিন তোমাগো লগে থাকমু। আইজ না হয় কাইল তো আমাগো বাড়ি যাওনি লাগবো, তখন কি করমু। ফেরা কি এত সহজে আমাগো ছাইরা দিব। আয়াস কাঠোকাঠ গলায় বলে, আমার ওপর ভরসা রাখেন। কেউ কিছু করতে পারবে না আপনাদের। সন্ধ্যা চোখ তুলে তাকায় আয়াসের দিকে। আয়াসের কথায় আরো একবার যেন সাহস পায়। মানুষটার ব্যক্তিত্ব ভীষণ প্রখর। এই ব্যক্তিত্বের ওপর যে কেউ মুগ্ধ হতে বাধ্য। শাহেদা সবাইকে বুঝিয়ে বাড়ি চলে যেতে চায়। আকাশ, তমাল আর সাফি এগিয়ে দিতে যায়। লিজা, জেরিন, আয়াস আর রানা থেকে যায় সন্ধ্যার সাথে। লিজা বলে, আজ তুমি যা করলে তাতে তো আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে গো। তোমার সাহসের জন্য তোমাকে অস্কার দেওয়া উচিত। রানা বলে, অলরেডি আমি মনে মনে কয়েকবার দিয়েও ফেলছি। আয়াস বিড়বিড় করে বলে, অস্কার তো তোর গার্লফ্রেন্ডের হাতের মোয়া যে কয়েকবার দিয়েও দিবি। ডাফার কোথাকার। জেরিন বলে, দোস্ত তখন যে বললি তোর বাবাকে বলবি কেইস লড়তে। তা আঙ্কেল কবে থেকে লইয়ার হলো। রানা কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে বলে, আরে ভাই ওইরকম একটু আকটু চাপা না দিলে এমন অজাতের চেয়ারম্যান আর চেয়ারম্যানের ভাইরে টাইট দেওয়া যায় না, বুঝছস। লিজা হেসে উঠে। সন্ধ্যাও মাথা নিচু করে হেসে দেয়। আয়াসের দৃষ্টি তখনও সন্ধ্যার দিকে নিবন্ধ। জেরিন রানার মাথায় গাঁটটা মেরে সন্ধ্যাকে বলে, সন্ধ্যা বিয়ে টিয়ের প্ল্যান কি? লাভ নাকি অ্যারেঞ্জ? কাউকে পছন্দ করো নাকি? সন্ধ্যার মুখটা মলিন হয়ে যায়। মনে পড়ে যায় তার আর বাদলের বিয়ে ঠিক হয়ে গেছে। লিজা, জেরিন, আয়াস আর রানা মনোযোগী শ্রোতার মতো করে সন্ধ্যার উত্তরের অপেক্ষায় আছে। সন্ধ্যা মাথা নিচু করেই বলে, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আপু। উপস্থিত সবাই অবাক হয়। লিজা, জেরিন আর রানা মুখটা কাদো কাদো করে একসাথে বলে উঠে, দিল টুট গায়া বাল। সন্ধ্যা চমকে তাকায়। আয়াস একটা কুশন ছুঁড়ে মারে তিনজনের দিকে। বলে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করো। লিজা আর জেরিন ভেঙচি কাটে। রানা বলে, এটা তুমি কি শুনাইলা? আমার এখন কান্না আসতেছে। আয়াস ভ্রু কুঁচকে বলে, বুঝলাম না। তোর কেন কান্না আসতেছে? রানা উত্তেজনা বশত বলেই বসে, আরে কান্না আসবে না। আমার বেস্ট ফ্রেন্ডের প্রথম। এটুকু বলতেই দুপাশ থেকে লিজা আর জেরিন দুজনেই রানার মুখ চেপে ধরে। আয়াস কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে তিনজনের দিকে। সন্ধ্যা এদের কিছু না বুঝে আহম্মকের মতো তাকিয়ে আছে সবার দিকে। আয়াস সবাইকে ইগনোর করে আস্তে করে বলে, কংগ্রেস সন্ধ্যা। নতুন জীবনের জন্য অনেক শুভ কামনা রইল।
সন্ধ্যা আশাহত হল। আয়াসের থেকে সে এমন কিছু আশা করেনি। আয়াস রুমে যেতেই টপাটপ কিল পড়ে রানার পিঠে। রানা আর্তনাদ করে পিঠে হাত বুলাতে বুলাতে বলে, তোরা খাস কি বইন? এত শক্ত হাত কেমনে হইল? আহারে, আমার মেরুদণ্ডটা মনে হয় ভেঙেই গেল। ঈশোস বেচারা আমি। লিজা আরো একটা কিল বসিয়ে দেয়, বলে, তুই এখন মাঝখান দিয়ে ভাঙিসনি, এটা কম কোথায়? তোর তো সাহস কম না? তুই এখনই আয়াসের সামনে সব উগলে দিচ্ছিলি। আরে মা, রিস কেন? আমি কি ইচ্ছে করে কিছু করছি? সন্ধ্যা ধীর কণ্ঠে বলে, আপু ভাইয়াকে আর রো না, বেচারা ব্যথা পাচ্ছে। রানা কাদো কাদো মুখ করে তাকায় সন্ধ্যার দিকে। জেরিন বলে, তুমি যদি বুঝতে বইন তাইলে এর থেকেও বেশি মাইর দিতা ওরে। বেদ্যপ পোলা। এর মধ্যেই হাজির হয় আকাশ, সাফি আর তমাল। আকাশ এসে ঠা স করে থা অপ্পর বসিয়ে দেয় রানার গালে। রানা হতভম্বের মতো তাকিয়ে থাকে, বলে, আজ কি মাইর দিবস? সবাই আমারে মা রোতাসে কেন? আকাশ বলে, তোর ভাগ্য ভালো, একটা থাপ্পড় দিছি। তুই এই ভূত পাগলারে কেন পাঠায়ছস আমাদের সাথে? জানিস কি করছে রাস্তায়? রানা মাথা নাড়ায়। লিজা, জেরিন, সন্ধ্যা, রানা সবাই উৎসুক দৃষ্টিতে তাকায়। সাফি মুখ কাচুমাচু করে আছে। আকাশ বলতে শুরু করে, আরে ভাই, যাওয়ার সময় আন্টি ছিল, কিছু করে নাই ও। মেয়েদের মতো তমাল আর আমার শার্টের কোনা ধরে হাঁটছে, আমরা দুজন কিছু বলি নাই। আসার সময় 2 মিনিট করো হাঁটে আর বলে, দোস্ত সামনে ভূত। ওর এই ভূতের চক্করে আজকে আমরা একটা মহিলার দৌড়ানি খাইছি। সবাই চুপ করে তাকিয়ে থাকে সাফির দিকে। এরপর হুহা করে হাসতে থাকে। আকাশ আর তমাল বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে। রানা হাসতে হাসতে সোফা থেকে পড়ে যায় ফ্লোরে। হাসির রেশ দ্বিগুণ হয়ে যায়। রানা ফ্লোরে পড়ে শুয়ে থেকেই হুহা করে হাসতে থাকে। আয়াস নিজের রুম থেকে বাইরে এসে কঠিন এক ধমক লাগায়। সবাই কয়েক সেকেন্ডের জন্য হাসি থামালেও বেশিক্ষণ টিকতে পারে না। লিজা তো হাসতে হাসতে কান্নায় করে ফেলছে। সন্ধ্যাও হাসতেছে। আয়াস এদের কাণ্ড দেখে কিছু না বলেই রুমে চলে যায়। এই হাসাহাসি চলে প্রায় আধা ঘন্টার মতো। তারপর সবাই খেতে বসে যায়। সবাই মিলে খেয়ে নিজেদের মতো রুমে চলে যায়। সন্ধ্যা শুধু ঘরের বাইরে মেইন দরজার কাছে ব্যালকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ দাঁড়াতেই পেছনে কারো আসার শব্দ পায়। পেছনে ঘুরে দেখে আয়াস। সন্ধ্যা মুচকি হাসে। আয়াস সন্ধ্যার পাশাপাশি দাঁড়িয়ে বলে, এখানে দাঁড়িয়ে কি করো? কিছু না, এমনিতেই দাঁড়িয়ে আছি। এরপর কিছুক্ষণ নীরবতা। সন্ধ্যা ডাকে, শহুরে ডাক্তার। আয়াস চমকে তাকায়। সন্ধ্যা সামনে তাকিয়েই হেসে বলে, আপনারা কতদিন থাকবেন এখানে? আর 10 দিন। শহরে গেলে কি আমার কথা মনে পড়বে? আয়াস ভীষণ চমকায়। জিজ্ঞেস করে, মানে? সন্ধ্যা কি বলে ফেলেছে বুঝতে পারে। চোখের দৃষ্টি এদিক ওদিক করে বলে, না না, কিছু না। আয়াস কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমার বিয়ে কবে? 10-12 দিন পরেই। তুমি আর পড়ালেখা করবে না? সন্ধ্যা অদ্ভুতভাবে হেসে বলে, গ্রামের মেয়েদের পড়ালেখা হয় বুঝি শহুরে ডাক্তার? আয়াস জবাব দেয় না। সন্ধ্যা ফের বলে, আম্মা চায় আমি বিয়েতে হ্যাঁ করে দেয়, আমিও হ্যাঁ করে দিয়েছি। তোমার লাইফ, তোমার ডিসিশন। কারো চাপে পড়ে বিয়ে করে নিও না। আর বিয়ে করলেও যার সাথে বিয়ে হবে তাকে বলবে তুমি পড়ালেখা করতে চাও। সন্ধ্যা মাথা নাড়ায়। আয়াস বলে, ঘুমাতে যাও। হুম। মুখে হুম বললেও অদ্ভুতভাবে দুজনের একজনও নিজেদের রুমে গেল না। কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল।
সন্ধ্যা হঠাৎ করেই অদ্ভুত এক প্রশ্ন করে বসে, ভালোবাসা কি শহুরে ডাক্তার? আয়াস আর সন্ধ্যাকে বাহিরে দেখে লিজা, জেরিন, রানা, তমাল, আকাশ, সাফি একজোট হয়েছে। রানা কপাল চাপড়াতে চাপড়াতে বলে, দোস্ত সন্ধ্যার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আর আয়াস এটাতে কি কমেন্ট করল? কংগ্রেস সন্ধ্যা, নতুন জীবনের জন্য অনেক শুভ কামনা রইল। হোয়াট ইজ দিস ব্রো? আকাশ কনফিউজড গলায় বলে, ভাই আয়াস যদি সন্ধ্যাকে পছন্দই করত তাহলে রিয়েক্ট কেন করল না? আমরা ভুল না তো? আদৌ আয়াস সন্ধ্যাকে পছন্দ করে তো? লিজা ঠাস করে একটা কিল বসায় আকাশের পিঠে, বলে, তোর অশুভ মুখে অশুভ কথা বলবি না হারামি। সন্ধ্যার বিয়ে ঠিক হইলে ওর বিয়ে আমরা ভাঙমু, তাও আয়াস সন্ধ্যারে এক কর্মই করমু। তা ঠিক আছে, কিন্তু ওরা গেল কই? সাফি দাঁত বের করে বলে, দুজনে ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছে। তমাল বলে, ভূত ছাড়া যে অন্য কিছু দেখছি সেটাই আমাদের জন্য অনেক। সকাল সকাল শাহেদা কাজে চলে আসছে। সন্ধ্যা সকাল থেকেই আর চোখে আয়াসের দিকে তাকাচ্ছে। রাতে যখন আয়াসকে জিজ্ঞেস করল ভালোবাসা কি, তখন কোনো উত্তর দেয়নি আয়াস। চুপচাপ নিজের রুমে চলে গেছে। সন্ধ্যা ভাবছে আয়াস কি রাগ করল, তাই বোকার মতো লিজার কাছে প্রশ্ন করে বসে, আপু ভালোবাসা কি? লিজার সাথে জেরিনও ছিল। দুজনে এমন ভাবে সন্ধ্যার দিকে তাকালো মনে হলো যেন চোখকোটর ভেদ করে বাহিরে চলে আসছে। থতমত খায় সন্ধ্যা, এরাও কি রাগ করবে নাকি? লিজা অবাক কণ্ঠে বলে, ভালোবাসা কি জানো না? সন্ধ্যা দুদিকে মাথা নাড়ায়। জেরিন কপাল চাপড়ায় আর বলে, এ তো ভালোবাসা কি তাই জানে না। আর এই দুই নিরামিষ রে আমরা কেমনে এক করব? আল্লাহ বাঁচাও। জেরিন বিড়বিড় করে বলেছে বলে সন্ধ্যার কান অবধি পৌঁছায় না। সন্ধ্যা ফের বলে, রাগ করো না আপু। আরে রাগ করব কেন? এটা কি রাগের মতো কোনো বিষয়? সন্ধ্যা কনফিউজড গলায় বলে, যদি রাগ করার মতো বিষয় না হয় তাহলে শহুরে ডাক্তার কেন রাগ করছে? জেরিন আর লিজা আয়াসের কথা শুনেই লাফিয়ে সন্ধ্যার কাছে এসে তাকে চেপে ধরে, বলে, শহুরে ডাক্তার মানে আয়াস রাগ করছে তোমার ওপর? কি বলছো তুমি? সন্ধ্যা সরল মনে বলে, শুধু জিজ্ঞেস করেছিলাম ভালোবাসা কি। জেরিন আর লিজা একে অপরের দিকে তাকায়। তারপর হতাশ স্বরে ধ্যাত বলেই উঠে পড়ে। সে সময় দৌড়ে আসে বকুল। সরাসরি সন্ধ্যার কাছে এসে বলে, সন্ধ্যা ফরিদ কাকারে কে জানি মেরে ফেলছে, চল তাড়াতাড়ি। কথাটা যেন বিস্ফোরণ ঘটালো পুরো রুমে। লিজা দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, মানে? মেরে ফেলছে মানে? জানি না, আমি এখনো দেখি নাই। সকাল সকাল সবার মুখে এসব শুনে দৌড়ে আসলাম। দেরি করার সময় নাই। সন্ধ্যা দ্রুত চল। বলেই সন্ধ্যার হাত ধরে দৌড় লাগালো। লিজা আর জেরিন বাইরে এসে সবাইকে বলে তারাও পেছনে পেছনে দৌড় লাগায়। শাহেদাও আছে সাথে। একটা বিশাল জমিতে সবার ভিড় দেখে সেখানে ছুটে আসে সবাই। ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই সবাই ভয় পেয়ে যায়। সামনে পড়ে আছে ফরিদের টুকরো টুকরো ক্ষত বিক্ষত দেহ। সন্ধ্যার চোখের সামনে ভেসে ওঠে ফের এক ক্ষত বিক্ষত লাশ। লুটিয়ে পড়তে নিলে আয়াস সন্ধ্যাকে আগলে নেয় নিজের প্রশস্ত বুকে। সন্ধ্যাকে সাথে সাথে হসপিটালে আনায় সেন্স ফিরতে বেশি টাইম লাগেনি। দুপুরের দিকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসে সন্ধ্যাকে। পুরো এলাকা ফরিদের মৃত্যুতে আতঙ্কিত হয়ে আছে। সেদিনের সেই মেয়ের মৃত্যু আর আজ ফরিদের। কিন্তু এদের মারার কারণ কি? এরপর আবার কে হবে পরের শিকার? এসব নিয়ে সবাই খুবই চিন্তিত। সন্ধ্যাকে নিজেদের বাড়ি এনে গোসল করিয়ে দেয় শাহেদা।
আয়াসরা সবাই বড় ঘরের ভেতর বসে আছে। সন্ধ্যাকে গোসল করিয়ে এনে বসায়। আয়াস গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি বারবার সেন্সলেস হও কিভাবে? ঘর থেকে বের হতে নিলে সন্ধ্যা পিছু ডাকে। শাহেদা ফিরে তাকাতেই সন্ধ্যা বলে, সেদিন বাবার সাথে কি হয়েছিল আম্মা? শাহেদা চমকায়। মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত বের হয় ঘর থেকে। সন্ধ্যা জানত তার মা উত্তর দিবে না, তাই কোনো রকম কথা না বাড়িয়ে নিজের মতো বিছানায় গায়েলে দেয়। ফরিদ কাকাকে কে মারল? কার সাথে তার এত শত্রুতা? রাস্তায় বের হয়ে আয়াসরা সবাই চুপচাপ হাঁটতে থাকে। সবার মাথাতেই এক প্রশ্ন, সন্ধ্যা যেদিন ফরিদকে সবার সামনে জুতা দিয়ে মারল সেদিনই কেন ফরিদের মৃত্যু হল? ফরিদ যে বেঁচে থাকলে সন্ধ্যার ক্ষতি করত তা সবারই জান, কিন্তু তার আগেই ফরিদকে কে মারল? লিজা নীরবতা ভেঙে বলে, এটা গ্রাম না রে, রহস্যের বস্তা। রানা সায় দিয়ে বলে, এখানে কিছু তো আছে। আয়াস, তোর মনে আছে সন্ধ্যার বাবার মৃত্যুর কথা? আমি শুনেছি সন্ধ্যার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছিল, কিন্তু তারও এরকম কয়েক টুকরা পাওয়া গেছিল। আয়াস রানার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আকাশ বলে, দোস্ত, আমি খবর নিয়েছি এর আগে এই এলাকায় এই ধরনের মার্ডার 3টা হয়েছে। আর 3 জনই ছিল এমন লোফার ক্যারেক্টারের। আয়াস গম্ভীর কণ্ঠে শুধায়, কে কে সেই 3 জন? এলাকার এক্স মেম্বারের ছেলে আর চেয়ারম্যানের ছেলে। তমাল অবাক হয়ে জিজ্ঞেস করে, বলিস কি? ফিরোজের ছেলেও খুন হয়েছে? কিন্তু কেন? এরা সবাই মেয়েদের সাথে অসভ্যতা করত। মেম্বার আর চেয়ারম্যানের ছেলে মিলে 2টা মেয়েকে রেপও করছে, কিন্তু কোনো প্রকার বিচার হয়নি, পুলিশ কেসও হয়নি। মেয়েগুলো লজ্জায় সুইসাইড করার 2 দিন পরই ওই জানোয়ারগুলোরও খুন হয়। আয়াস অদ্ভুত রকম এক হাসি দিয়ে বলে, আর যে মেয়েগুলো ভিকটিম ছিল তাদের সাথে অদ্ভুতভাবে সন্ধ্যার আত্মীয়তা আছে। উপস্থিত সবাই অবাক হয়ে তাকায়। আয়াস বাঁকা হেসে বলে, একটা মেয়ে যার নাম সোনিয়া সে ছিল সন্ধ্যার বান্ধবী, আর অন্য মেয়ে যার নাম নয়না সে ছিল সন্ধ্যার প্রাণপ্রিয় ফুফাতো বোন। সবাই বুঝে যায় আয়াস কি বলতে চাচ্ছে। রানা বলে, তুই এত কিছু কিভাবে জানলি? আর তাছাড়া সন্ধ্যা অনেক ছোট, ও এত মার প্যাচ বোঝে না। প্রথমত তোরা হয়তো ভুলে গেছিস আমরা কারা আর কেন এখানে এসেছি। আর দ্বিতীয়ত সময় আসলে নিজেই বের হয়ে আসবে কে কি করেছে। বাই দা ওয়ে, আজকেও পেশেন্ট দেখতে হবে, দ্রুত চল। লিজা হাঁটতে হাঁটতে বলে, দোস্ত, আমার মনে হয় আমাদের চলে যাওয়া উচিত গ্রাম ছেড়ে। সবাই তাকায় লিজার দিকে। লিজা ফের বলে, দেখ, যারা খুন হয়েছে আমি মনে করি তারা একটাও মানুষের মধ্যে পড়ে না। আর আমরা কোনো অমানুষের খুনিদের শাস্তি দিতে চাই না। রানা বলে, তুই ঠিক, তবুও এদের কেন মারা হলো এগুলো তো জানা দরকার। আয়াস বলে, মানলাম যারা মারা গেছে তারা মানুষের মধ্যে পড়ে না, কিন্তু 2 দিন আগে যে গেছে তার বিষয়ে আগে খোঁজ নিতে হবে। আর এখন সবাই চুপ। রাস্তায় এগুলো নিয়ে কোনোরকম ডিসকাশন না। কেউ আর কোনো কথা বলল না। সবার মাথায় ঘুরছে একটাই কথা, এত সৌন্দর্যের নিষ্পাপ মুখের মেয়ে কি আদৌ কোনো খুন করতে পারে? টুকরো টুকরো লাশের খুব কাছে বসে আছে সন্ধ্যা। পাথরের মতো তাকিয়ে আছে রক্ত মাখা মুখের দিকে। কয়েকটা টুকরো পড়ে আছে বলে ভয় কেউ কাছে আসছে না। পাশেই সন্ধ্যার মা বিলাপ করে কাঁদছে। সন্ধ্যা একবার সেদিকে তাকিয়ে আবার সামনে তাকায়। হঠাৎ করেই চিৎকার করে কান্না করে ওঠে। সন্ধ্যা, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? চোখ খোল। সন্ধ্যা ধীরে ধীরে চোখ খুলে নিজেকে বিছানায় দেখে খানিকটা চমকায়।
মস্তিষ্ক সজাগ হতেই সে বুঝতে পারে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সামনে বাদলকে বসে থাকতে দেখে চোখ মুছে নেয়। নিজের কাপড় ঠিক করে বসে। বাদল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই সন্ধ্যা নরম গলায় বলে, খারাপ স্বপ্ন দেখেছি বাদল ভাই। বাদল আর কিছু বলে না। কাল সে শহরে গেছিল বলে কিছুই জানে না। আজ এসে সব শুনতাই ছুটে এসেছে সন্ধ্যার কাছে। সন্ধ্যা বাহিরে তাকিয়ে দেখে বিকেলের রোদ কমে গেছে। তার মানে সে অনেকক্ষণ ঘুমিয়েছে। বাদল নীরবতা ভেঙে বলে, ফরিদ কাকার বিষয়ে কিছু জানিস? আর তাছাড়া তুই নাকি কাল বিচার সভায়? সন্ধ্যা মাথা নাড়ায়। তারপর আস্তে করে বলে, এসব ছাড়েন। আপনি কাল শহরে গেছিলেন? বাদল হেসে মাথা নাড়ায়। সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায়। বলে, হাসলেন কেন? এমনিতেই। অনেকক্ষণ এসেছি। এবার আমি বাড়ি যাই। আর চাচি রান্না করতে গেছে। তুই উঠলে তোকে বলতে বলছিল। আর তোর ইচ্ছে হলে ওখান থেকে ঘুরে আয়। কিছুদিন এখন এলাকা শান্ত থাকবে। সন্ধ্যা মাথা নাড়ায়। বাদল চলে যেতেই সেও ঘর থেকে বের হয়। কলপারে গিয়ে নিজের চোখে মুখে পানি ছিটিয়ে ঘরের দরজা লাগিয়ে নিজেও বের হয়। ধীরে ধীরে হেঁটে আসে আয়াসরা যেখানে থাকে সেখানে। মায়ের সাথে দেখা করে পুকুর ঘাটে আসে। পুকুর ঘাটে আয়াসরা বসেছিল। লিজা সন্ধ্যাকে দেখে এগিয়ে আসে। বলে, এখন কেমন আছো সন্ধ্যা? সন্ধ্যা মাথা নাড়িয়ে গলার স্বর ধীর করে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আজ তোমরা রোগী দেখতেছ না? দেখছি তো। যে কয়েকটা পেশেন্ট তাতে বেশিক্ষণ লাগে না। আর তাছাড়া অনেক কয়দিন থাকবো বলে সবাই আস্তে ধীরে আসতেছে। শেষের 3 দিন দেখিও কেমন ভিড় হয়। সন্ধ্যা মাথা নাড়ায়। লিজা সন্ধ্যার হাত ধরে আস্তে করে বলে, তোমাকে একটা প্রশ্ন করলে উত্তর দিবা? হুম বলো। সন্ধ্যা জানে লিজা কি প্রশ্ন করবে, তবুও চুপ করে সায় দেয়। লিজা আমতা আমতা করে বলে, তুমি বারবার সেন্সলেস হও কেমনে? সন্ধ্যা হেসে বলে, আসলে আমার বাবার মৃত্যুর পর থেকে যখনই তার রক্তাক্ত মুখ চোখের সামনে ভেসে ওঠে তখনই আমি জ্ঞান হারিয়ে ফেলি। লিজা কিছু বলতে যাবে তার আগেই জেরিন ডাকে। বলে, দুজনে একা একা কি ফিসফিস করতেছ? এদিকে আসো। সন্ধ্যা আর লিজা এগিয়ে আসে। সাফি বলে, আমার কি মনে হয় জানো সন্ধ্যা? তোমার। আর কিছু বলার আগেই রানা সাফির মাথায় গাঁটটা মেরে বলে, তোর কি মনে হয় ও কেমনে জানবে? বলো। সাফি দাঁতে দাঁত চেপে বলে, পুরো কথা না শুনে লাফাস কেন শালা? তমাল বলে, ওকে কুল কুল। সাফি বল, কি বলতে চাচ্ছিলি? আরে আমার মনে হয় সন্ধ্যাদের এই গ্রামে ভূত আছে, নয়তো 2 দিনে 2 মানুষ খুব না আল্লাহ। আকাশ, তমাল, রানা একসাথে বলে উঠে, ভূত কি বাচ্চে তোরে আজ পানিতে চুবামু। সাফি ভয়ে দৌড় দিয়ে সন্ধ্যার পেছনে লুকায়। সন্ধ্যা হালকা হেসে বলে, শুধু ভূত না ভাইয়া, এটা হলো মানুষ ভূত। শুধু ভূত হলে একেবারে ঘাড় মোটকে খেয়ে ফেলতো, কিন্তু এখানে তো কেটে পিস পিস করে রাখছে। গায়ের লোম দাঁড়িয়ে যায় লিজার। সন্ধ্যা আর কিছু না বলে চলে যায়। লিজা এগিয়ে আসে আয়াসের কাছে। বলে, আমার কিন্তু মনে হয় না সন্ধ্যা কোনো ধরনের খুব ন করতে পারে। রানা সায় দিয়ে বলে, এত ভালো সাদাসিধা ভীতু একটা মেয়ে খুন করতে পারে না দোস্ত। আয়াস বিরক্তির দৃষ্টি নিয়ে তাকায় সবার দিকে। বলে, বুঝলাম না তোরা কি আগে থেকেই গাধা নাকি সন্ধ্যাকে দেখে গাধা হয়ে গেছিস? মানে কি? মানে কিছু না। আজকের মধ্যে খোঁজ লাগা যে মেয়েটা 2 দিন আগে খুন হয়েছে তার সাথে সন্ধ্যা, সোনিয়া, নয়না বা শাহেদা আন্টির কোনো সম্পর্ক আছে কিনা। হসপিটালে ছিল। আয়াস কপালে কয়েকটা ভাঁজ ফেলে
বলে, তোদের মনে হয় সন্ধ্যার মতো পিচ্ছি একটা মেয়ে একা ফরিদকে মেরে কেটে রেখে দিতে পারবে? তমাল বলে, তার মানে তুই বলতে চাচ্ছিস যে সন্ধ্যার সাথে অন্য কেউ আছে এগুলোতে? এক্সাক্টলি। রানা বলে, ভাই তুই সন্ধ্যাকে ভালোবাসিস না? আয়াস অবাক হয়ে বলে, হোয়াট? সন্ধ্যার সাথে আমার পরিচয় আজ মাত্র 3 দিন, এর মধ্যে ওরে ভালোবাসবো মানে কি? আর তাছাড়া তোদের মাথার কি তার ছিঁড়ে গেছে? ভুলে গেছিস আমার ফিয়ন্সে আছে? আকাশ ভেঙচি কেটে বলে, তোর ওই মাতাল ফিয়ন্সে? সর তো শালা। বলেই আকাশ উঠে যায়, সাথে সবাই যায়। আয়াস পেছনে থেকে আহম্মকের মতো তাকিয়ে বলে, হোয়াট দ্য ফাজ ইয়ার? সন্ধ্যা পেরিয়ে কেবলই অন্ধকার নেমে এসেছে। তখনই ছুটে আসে আকাশ, তমাল আর রানা। আয়াস, লিজা, জেবিন আর সাফি মাথা তুলে তাকায় তাদের দিকে। রানা ভাঙা ভাঙা ভাবে বলে, দোস্ত, সন্ধ্যার সাথে ওই খুন হওয়া মেয়েটার সম্পর্ক আছে। সোনিয়া, নয়না, সন্ধ্যা আর ওই মেয়ে মানে মুন্নি, এরা সবাই একটা ফ্রেন্ড সার্কেল। সকাল সকাল ঘুম থেকে উঠে বাহিরে আসে সন্ধ্যা। মুক্ত বাতাসের টেনে নেয় গন্ধ। সকালটা অন্যরকম মনে হলো তার। অন্যরকমই তো। কোনো পশুর থেকে লুকিয়ে বাঁচার আর প্রয়োজন নেই। শাহেদা সকাল সকাল কাজে চলে গেছে। সন্ধ্যা নিজেই বাড়ির সবার জন্য রান্না বসায়। রান্না শেষ করে দাদাকে খাওয়ায়। তারপর সব ঠিকঠাক করে হাঁটা লাগায় বকুলদের বাড়ির দিকে। বকুল তখন উঠোনে বসে আচার চিবুচ্ছে। সন্ধ্যাকে দেখে আচারের বয়াম রেখে এগিয়ে আসে সন্ধ্যার কাছে। সন্ধ্যা মুচকি হেসে বলে, সকাল সকাল আচার খাচ্ছিস? এসব রাখো, চল বাগানে যাব। বকুল কানের কাছে ফিসফিস করে বলে, বাদল ভাই কিন্তু বাড়িতে? সন্ধ্যা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তো আমি কি করব? তোর ওই ভাইকে ভয় পায় নাকি? চল তো। বকুলের হাত টেনে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। বকুল কথায় কথায় বলে, আচ্ছা সন্ধ্যা, তোরও বিয়ে হয়ে গেলে তো আমাকে বিয়ে দিয়ে দিবে তাই না? সন্ধ্যা দুষ্টুমির হাসি হেসে বলে, মনে হচ্ছে সইয়ের আমার খুব বিয়ে করার শখ হয়েছে। না সমস্যা নাই, শখ হলে বল, আমি কাকিকে বলে তোর বিয়ের ব্যবস্থা করতেছি। বকুল সন্ধ্যার মাথায় গাঁটটা মেরে বলে, যা। ভেবেছিলাম তোর আর বাদল ভাইয়ের বিয়ের পর দুজনে একসাথে অনেক মজা করব। কিন্তু কিন্তু কি? কিছু না। শোন না সই, ভাই সেদিন শহরে গেছিল না? ওই দিন তোর জন্য শাড়ি আর গহনা আনছে। সন্ধ্যার মুখটা মলিন হয়ে যায়। এই বিয়েটা করে আদৌ কি সে সুখী হবে? বাদল কত কি এখনই করে ফেলেছে, কিন্তু তার তো বিয়ের প্রতি কোনো আগ্রহই নেই। তাহলে? সন্ধ্যাকে কিছু ভাবতে দেখে বকুল ধাক্কা দেয় সন্ধ্যাকে। সন্ধ্যা চমকে তাকায়। বকুল বলে, কি ভাবছিস বল তো? কিছু না। শোন, বাগান দিয়ে ঘুরে শহুরে ডাক্তারদের ওখানে যাব। বকুল দাঁড়িয়ে পড়ে ভ্রু কুঁচকে বলে, কেন? কেন আবার? এমনি। বকুল সন্ধ্যাকে সামনে দাঁড় করিয়ে বলে, আচ্ছা একটা সত্যি কথা বল, তোর কিসের টান এত শহুরের ডাক্তারের ওপর? সন্ধ্যা আনমনে আস্তে করে বলে, জানি না। বকুল স্পষ্ট শুনতে পায় না। ফের জিজ্ঞেস করে, বলছিস না কেন? সন্ধ্যা বকুলকে সরিয়ে বকুলের হাত ধরে সামনে হাঁটতে থাকে। তারপর জোর করে হাসার চেষ্টা করে বলে, আরে কিসের টান হবে? কোনো টান ফান নাই। তুই তো জানিস চেয়ারম্যানের ওই বাড়ির পুকুর ঘাট আমার কত প্রিয়, তাই যায় ওখানে। চেয়ারম্যান তো এখন আর কিছু বলে না, আর আগে গেলেই সাপের মতো ফোঁসফোঁস করছে। বকুল শব্দ করে হেসে ওঠে। এর মধ্যেই পেছনে থেকে আওয়াজ আসে অ্যাম্বুলেন্সের শব্দের। বকুল আর সন্ধ্যা দুজনেই পেছনে তাকায়।
তাদের সামনে দিয়ে সাই করে চলে যায় অ্যাম্বুলেন্স। পেছনে পেছনে সন্ধ্যা আর বকুলও যায়। অ্যাম্বুলেন্স থামে চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যানের বাড়িতে তখন কান্নার সুর। সন্ধ্যা আর বকুল এসে এক পাশে দাঁড়ায়। অ্যাম্বুলেন্স থেকে সাদা কাপড়ে মুড়িয়ে লাশ নামানো হয়। সবাই লাশকে ধরে কান্নাকাটি করতে থাকে। সন্ধ্যা তাচ্ছিল্যের সুরে হেসে আস্তে করে আওড়ায়। জানোয়ারের জন্য চোখের পানি নষ্ট করার চেয়ে নিজেকে স্বার্থপর খারাপ প্রমাণ করে হাসতে থাকা ভালো। কিছু কিছু লোক শুধু সান্ত্বনা দিতে হয় তাই দিচ্ছে, নয়তো সবার মনেই বিষ এই ক্ষত বিক্ষত লাশের জন্য। মুখের ওপর থেকে সাদা কাপড় সরাতেই লোকজন ভয়ে দুকদম পিছিয়ে যায়। সন্ধ্যা হাসে। ফরিদের পুরো মুখে, গলায়, শরীরে সেলাই করা। লাশের কয়েকটা টুকরো হয়েছিল বলে সব একসাথে করে সেলাই করা হয়েছে। সাথে সাথে আবার ঢেকে দেওয়া হয় ফরিদের মুখ। বাড়ির বারান্দায় মুখ ভার করে বসে আছে ফিরোজ চেয়ারম্যান। তার আশেপাশে আরো মানুষ। সন্ধ্যা সবাইকে একবার দেখে নেয়। চোখ বন্ধ করে বড় শ্বাস নেয়। সমাজ থেকে আরো একটা কীট মুক্ত হল। সেই প্রশান্তিতে আরো একজনের ঠোঁট প্রসারিত হয়। সেই প্রশান্তির হাসি সন্ধ্যার চোখ ফাঁকি দেয়নি। নিঃশব্দে হাসে সন্ধ্যাও। সন্ধ্যা আর বকুল চলে যেতে নিলেই হাজির হয় আয়াস, রানা, আকাশ, তমাল, সাফি, লিজা আর জেরিন। সবাই সন্ধ্যা আর বকুলকে দেখে এগিয়ে আসে তাদের দিকে। লিজা বলে, তোমরা এখানে? সন্ধ্যা উত্তর দেয়, তোমাদের ওখানেই যাচ্ছিলাম। আসার পথে অ্যাম্বুলেন্স দেখে পেছনে পেছনে এলাম। এক্ষুনি আমরাও বের হচ্ছিলাম। তোমরা এখানে কেন? রানা বলে, আজকে তো কয়েকজন লোক শুধু আসছিল আমাদের কাছে। তাদের মুখে শুনলাম সবাই চেয়ারম্যান বাড়ি, তাই আসলাম দেখতে। সন্ধ্যা হেসে বলে, যান দেখে আসেন। ওই যে ফরিদ কাকার লাশ আনছে। একবার সবাই দেখে ভয় পাইছে, তারপর আর মুখ থেকে কাপড় তোলেনি। আপনারা তো ডাক্তার দেখলে দেখেন। সাফি তাড়াতাড়ি লিজার কাছে এসে বলে, পাগল নাকি? ওই কয়েক টুকরো লাশকে আমি দেখব না। রাতে ভূত হয়ে আমার গলা টিপে দিতে পারে। লিজা সাফির চুল টেনে ধরে বলে, বলদ, কবে মানুষ হবি তুই? এই জেনারেশনে এসেও তোর ভূতে ভয়? সাফি ভেংচি কাটে। রানা আয়াসকে মন দিয়ে কিছু দেখতে দেখে কনুই দিয়ে গুঁতো মারে। আয়াসের ততক্ষণে পুরো পরিবেশ পর্যবেক্ষণ করা শেষ। রানা ফিস ফিস করে বলে, কি দেখছি সেভাবে? পরিবেশ? অ্যাহহ, হ্যাঁ, বলেই এগিয়ে আসে লাশের কাছে। রানা মাথা চুলকাতে চুলকাতে আকাশের দিকে তাকায়। আকাশ ভ্রুকুচকে বলে, একটাও উল্টা পাল্টা কথা বললে তোর খবর আছে। রানাও ভেংচি কাটে। তারপর সবাই মিলে এগিয়ে যায় আয়াসের কাছে। আয়াস পাশে বসে থাকা একজন লোককে বলল, লাশের মুখ দেখা যাবে? লোকটির থমথমে গলায় উত্তর, মুখ দেইখা আবার ডরাই বানে। হোয়াট ইজ ডর? লোকটি তাকিয়ে থাকে। পাশ থেকে সন্ধ্যা বলে, ভয়। ওহ বলেই আয়াস আবার লোকটির দিকে তাকায়। মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, ভয় পাব না, আমাদের অভ্যাস আছে। লোকটি আর কথায় বাড়ায় না, মুখের কাপড় তুলে দেয়। লিজা আর জেরিন ভয় পায়, দুকদম পিছিয়ে দাঁড়ায়। সাফি তাকাই না লাশের দিকে। আয়াস নিজের মতো দেখে বলে, হুম ঠিক আছে। তারপর উঠে আসে, বাড়ি থেকে বের হয়। রানা, তমাল, আকাশ আর আয়াস সামনে। লিজা, জেরিন, সন্ধ্যা, বকুল, সাফি একসাথে। রানা একবার পেছনে তাকিয়ে বলে, কি বুঝলি? আয়াস গভীর কিছু ভেবে বলে, কিছু বুঝতেছি না। আমরা যেই 0 পয়েন্টে ছিলাম এখনো সেখানেই আছি।
আচ্ছা, তোর কি কালকের ঘটনার পরও মনে হয় সন্ধ্যা এসবের পেছনে আছে? আকাশের কথায় তার দিকে তাকায় আয়াস। পাশ থেকে তমাল বলে, আমার কিন্তু মনে হয় না সন্ধ্যা এসবের পেছনে আছে। আমার তো মনে হয় ও নিজেই পরের টার্গেট। আয়াস বলে, কালকের ক্রুর পর আমি কনফিউজড, সন্ধ্যা আসলে কি টার্গেট নাকি মাস্টার মাইন্ড? রানা বলে, দোস্ত, ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একমাত্র বেঁচে আছে সন্ধ্যা। বকুলের সাথে সন্ধ্যার ফ্রেন্ডের কোনো হাত নেই। মানে বকুল আলাদা ব্যাচ। দেখ, রেকর্ড হয়েছে নয়না আর সোনিয়া। ওরা নিজেরাই সুইসাইড করছে। মুন্নিকে কেন মারা হলো? কে রলো? ও কি কিছু জানতো? সম্ভাবনা আছে, কিন্তু জানতে হবে। আর সন্ধ্যার থেকেই জানতে হবে। সবাই সায় দেয়। তারপর টপিক চেঞ্জ করে। সবাই একসাথে চলে আসে পুকুর ঘাটে। শান বাঁধানো পাথরে সিঁড়িতে বসে সবাই। কথায় কথায় রানা সন্ধ্যাকে বলে, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি সন্ধ্যা। সন্ধ্যা মাথা নাড়ায়। রানা কিছুটা ইতস্তত করলেও নিজেকে স্বাভাবিক রেখে বলে, যাওয়ার সময় কিছু লোকের মুখে শুনেছিলাম এই গ্রামে নাকি আগেও এরকম মার্ডার হয়েছে। কথাটা কি সত্যি? লিজা আর জেরিন চমকায়। রানা এসব কি জিজ্ঞেস করছে? সন্ধ্যা উল্টো বুঝলেই তো তারা কেস খাবে। সন্ধ্যা আর বকুলের মুখ মলিন হয়ে যায়। রানা হাসার চেষ্টা করে বলে, ডোন্ট মাইন্ড প্লিজ, আসলে যাওয়ার পথে শুনলাম তাই তোমাকে জিজ্ঞেস করলাম। এমন হলে তো গ্রামে সমস্যা। লোকজন তো ভয় গুটিয়ে নিবে নিজেকে। মনের মধ্যে ভয় থাকবে, এরপর না জানি কে মারা যায়। তোমাদের গ্রামের পুলিশেরা কিছু করছে না? সন্ধ্যা চোখ মুখ শক্ত করে বলে, যতগুলো লোক অস্বাভাবিক মারা গেছে সবগুলো এক একটা জানোয়ার ছিল। পশুর থেকেও ঘৃণ্য। সন্ধ্যার চোখে মুখে স্পষ্ট রাগ আর ঘৃণা ভেসে ওঠে। আয়াস গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, কি করেছিল ওরা? সন্ধ্যা তাকায় আয়াসের দিকে। চোখ ছলছল করে ওঠে। কণ্ঠ নরম হয়ে আসে। কথাগুলো আটকে আসে গলায়। কোনোরকম বলে, আমার ভীষণ প্রিয় সই আর ভীষণ প্রিয় বোনকে কেড়ে নিচ্ছে ওরা। রানা কিছু বলতে গেলে আয়াস ইশারায় থামিয়ে দেয়। লিজা আর জেরিন পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, আরে কি মার্ডার টার্ডার লাগায় রাখছে সব। এসব বাদ, এখন সন্ধ্যা বলো, তুমি না বলছিলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? তা কার সাথে গো? সন্ধ্যা নিজেকে সামলে আয়াসের দিকে তাকিয়েই উত্তর দেয়, বাদল ভাই। সেইটা আবার কে? বকুল হেসে বলে, আমার ভাই। জেরিন বলে, আরে বাহ, দুই সই, তাহলে ভাবি ননদিনী হয়ে যাচ্ছ। বকুল হাসে। সন্ধ্যা মলিন দৃষ্টিতে তাকায় আয়াসের দিকে। তার ভেতরের সত্তা কিছু তো চায়, সে বোঝে, কিন্তু কি চায়? এই মানুষটার প্রতি তার এত কিসের টান? সাফি হাসতে হাসতে বলে, আরে সামনে মানথে তো আমাদের আয়াসেরও বিয়ে। বাহ, সন্ধ্যারও বিয়ে, আয়াসেরও বিয়ে। সন্ধ্যা চমকে তাকায় সাফির দিকে। শহুরে ডাক্তারের বিয়ে হঠাৎ ঠিক হলো নাকি আগে থেকেই ঠিক? বুকের বাম পাশে যেন চিনচিনে ব্যথা অনুভব হলো। আয়াসের দিকে তাকিয়ে দেখে আয়াস স্বাভাবিক। মনের যেটুকু আশা ছিল তাও ভেঙে গেল। এবার সে কার জন্য নিজের বিয়ে আটকাবে? আদৌ কি প্রয়োজন আছে? সন্ধ্যাকে যেন কেউ অলৌকিকভাবেই উত্তর দিল, প্রয়োজন নেই। তুই কি আদৌ বুঝিস ভালোবাসা কি? সন্ধ্যা চোখ বন্ধ করে। আকাশে মেঘ ডাকে। সকাল থেকেই আবহাওয়ার অবস্থা তেমন ভালো না। বৃষ্টি আসবে আসবে ভাব। সবাই উঠে পড়ে সন্ধ্যা ছাড়া। বকুলও বাড়ির দিকে দৌড় দেয়। বৃষ্টিতে আটকে গেলে সমস্যা। সব ছেলেরা চলে গেলে লিজা আর জেরিন সন্ধ্যার কাছে আসে। দ্রুত কণ্ঠে বলে, সন্ধ্যা উঠো।
বৃষ্টি আসতেছে। সন্ধ্যা আনমনে উত্তর দেয়, ভিজবো আমি। তোমরা যাও। লিজা আর জেরিন কিছু বলতে যাবে তার আগেই বৃষ্টির ফোঁটারা পড়তে শুরু করে। দৌড় লাগায় লিজা আর জেরিন। সন্ধ্যা ওভাবেই বসে থাকে। বৃষ্টির কণা তাকে ভিজিয়ে দেয়। সন্ধ্যা বসা থেকে উঠে দুপা এগোয় পুকুরের দিকে। দুহাত মেলে বৃষ্টির ফোঁটাদের যেন আমন্ত্রণ জানায় সে। এ বৃষ্টিতে মুছে যাক সব বেদনা, সব পাপ, সব পাপী। এ বৃষ্টির পর নতুন এক সকাল হবে। নতুন করে কারো জীবন শুরু হবে। বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করে আস্তে করে আওড়ায়। এ কিসের টান শহুরে ডাক্তার? এ কেমন মরণ ব্যাধি আমার? সন্ধ্যামালতির যে দম আটকে আসে এ অনুভূতিতে। এ অনুভূতি যে শূন্যের কোঠায় পৌঁছবে আর কয়টা দিন পর। না আপনি জানবেন এ অনুভূতিকে আর না অন্য কেউ। এ অনুভূতি একান্ত সন্ধ্যামালতির। এ অনুভূতি শুধু জানবে সন্ধ্যাবেলার সন্ধ্যামালতিরা আর এই ঝুম বৃষ্টির ফোঁটারা। কিছুক্ষণ চুপ থাকে। সে সময় পেছনে থেকে কেউ তাকে টেনে ধরে। সন্ধ্যা পেছনে তাকাতেই চোখাচোখি হয় আয়াসের সাথে। বৃষ্টির প্রকোপে সন্ধ্যা কোনোরকম তাকায় আয়াসের দিকে। ঠোঁটের কোণে ভেসে উঠে এক চিলতে হাসি। একদম আস্তে করে ঠোঁট নাড়িয়ে বলে, শহুরে ডাক্তার। আয়াস যেন সন্ধ্যামালতির আরও এক রূপ দেখল। বৃষ্টিতে ভিজা সন্ধ্যামালতি যেমন স্নিগ্ধ সুন্দর হয় এ সন্ধ্যামালতিও ঠিক তেমন। যেন সদ্য ফুটে উঠেছে। দুজনের কারোর খেয়াল নেই তারা এতটাই কাছে যে বৃষ্টির ফোঁটা আয়াসের মুখ বেয়ে সন্ধ্যার মুখের ওপরেও পড়ছে। চারিদিকে স্নিগ্ধ শীতল পরিবেশ। বৃষ্টির ঝুমঝুম শব্দে চারিদিকে মুখরিত হয়ে আছে। বৃষ্টির পানিতে এখনো ভিজে চলেছে দুটি মানব মানবী। একজন তার ভালোবাসার মানুষে মগ্ন, আরেকজন স্নিগ্ধ মুখ দেখতে ব্যস্ত। একে অপরের এত কাছে হওয়া সত্ত্বেও দুজনের মাঝে অনেক দূরত্ব। সন্ধ্যা অনেকটা সময় পর কাপা কাপা হাতে আয়াসের গালে হাত রাখে। কিছুটা চমকে ওঠে আয়াস। আয়াসের থেকে সন্ধ্যা অনেকটা ছোট আর হাইটেও কম, তাই পা উঁচু করে রেখেছে। আয়াস নিজেকে সামলে বলে, এই মেয়ে বৃষ্টিতে ভিজতেছ কেন? ঠান্ডা লেগে গেলে কি করবে? সন্ধ্যার কি হলো কে জানে। আয়াসের গলা জড়িয়ে একদম কাছে দাঁড়ালো। আয়াস ভরকে গেলেও নিজেকে স্বাভাবিক রাখে। আয়াস কিছু বলার আগেই সন্ধ্যা চোখ পিটপিট করে তাকায়। কয়েকবার চোখের পলক ফেলে ধীর কণ্ঠে বলে, শহুরে ডাক্তার, আমি আপনাকে। এটুকু বলে সন্ধ্যা লুটিয়ে পড়ে আয়াসের বুকে। আয়াস শক্ত করে ধরে। বৃষ্টির শব্দে সন্ধ্যার কথা স্পষ্ট কানে যায়নি আয়াসের। সন্ধ্যা জ্ঞান এটুকু বলে সন্ধ্যা লুটিয়ে পড়ে আয়াসের বুকে। আয়াস শক্ত করে ধরে। বৃষ্টির শব্দে সন্ধ্যার কথা স্পষ্ট কানে যায়নি আয়াসের। সন্ধ্যা জ্ঞান হারিয়েছে বুঝতে পেরে কোলে তুলে নেয়। সন্ধ্যার মুখের দিকে এক পলক তাকিয়ে হাঁটতে শুরু করে। সন্ধ্যাকে আয়াসের কোলে দেখে বাকি সবাই ভয় পেয়ে যায়। শাহেদাও ভয় পায়। বাড়িতে ঢুকে কাউকে কিছু না বলেই আগে একটা রুমে নিয়ে যায় সন্ধ্যাকে। পেছনে পেছনে সবাই আসে। শাহেদা দ্রুত মেয়ের কাছে এগিয়ে এসে বলে, হায় আল্লাহ গো, সন্ধ্যার কি হয়েছে? বাজা নয় জ্ঞান হারায়ছে ক্যা? আয়াস শান্ত কণ্ঠে বলে, তেমন কিছু হয়নি আন্টি। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজার ফলে জ্ঞান হারিয়ে ফেলছে। ওর তো আবার স্বভাব এটা। শেষের টুকু আস্তে করে বলায় শাহেদা শুনতে পায়নি। লিজা বলে, তোরা এতক্ষণ কি করছিলি? সেই কখন পাঠিয়েছি তোকে। তোর আর সন্ধ্যার পাত্তাই নাই। আয়াস জবাব দেয় না। রুম থেকে বের হতে হতে বলে, ওর কাপড়টা চেঞ্জ করুন। এমনি নেই অনেকক্ষণ ভিজেছে, আরও ভেজা কাপড়ে থাকলে জ্বর চলে আসবে। তারপর নিজের রুমে চলে যায়।
রুম থেকে সব ছেলেরা বের হয়ে গেলে লিজা তার ব্যাগ থেকে একটা শাড়ি আর প্রয়োজনীয় জিনিস এগিয়ে দেয় শাহেদার কাছে, হেসে বলে, ওকে শাড়িতেই বেশি সুন্দর লাগে আন্টি। আমার ব্যাগে ছিল শাড়িটা, ওকে এটাই পরিয়ে দিন। শাহেদা মাথা নাড়ায়। লিজা আর জেরিন মিলে সাহায্য করে সন্ধ্যার কাপড় পাল্টাতে। তারপর তাপমাত্রা চেক করে নিজেরা রুম থেকে বের হয়। বাহিরে সবাই আছে। আয়াসও চেঞ্জ করে কফি হাতে বসেছে। বৃষ্টি কমার বদলে বেড়েই চলেছে। লিজা আর জেরিন এসে রানার পাশে বসে। রানাকে চিমটি কাটতেই রানা লাফ দিয়ে উঠে পড়ে। রানা হাত ডলতে ডলতে বলে, তোরা এই ডাইনির মতো নখগুলো কাটতে পারিস না। ঈশ্বর, আমার হাতের চামড়া উঠে গেছে। লিজা ভেঙচি কেটে বলে, তোর গায়ের চামড়া এমন তেমন না, গন্ডারের চামড়ার মতো শক্ত। আমাদের এই ছোট খাটো নখে তোর মতো গন্ডারের চামড়া উঠবে তো দূর, আমাদের নখই ভেঙে যাবে। রানা ভেঙচি কাটে। পাশ থেকে আকাশ আয়াসকে উদ্দেশ্য করে বলে, তোরা এতক্ষণ বৃষ্টিতে কি করছিলি দোস্ত? প্রেম। আয়াস কপালে ভাঁজ ফেলে তাকায় আকাশের দিকে। রানা হেসে বলে, প্রেম করছিল নাকি সন্ধ্যার থেকে প্রুফ খুঁজতেছিল আল্লাহ মালুম। সবাই হেসে দেয়। জেরিন বলে, কথা তো একদম ঠিক। আমাদের হিটলার বাবুর তো ফিয়ন্সে আছে, তার চোখে তো এত ভালো মেয়ে পড়বে না। লিজা আর জেরিন হাইফাই করে। বাকি সবাই হাসতে থাকে। আয়াস একটা ধমক দিয়ে বলে, তোদের মজা শেষ, এবার যা। সাফি ভেঙচি কেটে বলে, কেন যাব আমরা? আমরা এখানেই বসে থাকব। তমাল হঠাৎ করে লাফ দিয়ে উঠে বলে, সাফি ওই দেখ ভূত ভূত। সাফি ভূতের কথা শুনে ভূত ভূত করে লাফিয়ে উঠে। এক লাফে আকাশের কোলে, আর আকাশ টুল থেকে ধপ করে নিচে পড়ে। সবার হাসির দমক বেড়ে যায়। রানা তো রানাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি শুরু করছে। আকাশ কাদো কাদো মুখ করে বলে, অলওয়েজ ভূতে ভয় পাবি তুই, আর সাফার করব আমি। আল্লাহ, আমার কোমর বোধ হয় শেষ। তমাল টেনে তুলে আকাশকে। সাফি কাচুমাচু করে বলে, আমার কি দোষ? তমাল কেন বলল ভূত ভূত? লিজা হাসতে হাসতে বলে, তুই কবে বড় হবি দোস্ত? ভূত বলতে কিছু হয় না, ওগুলো তো ছোট বেলার রূপকথার গল্পেই মানায়। জেরিন আফসোসের সুরে বলে, ছোটবেলাটা অনেক মিস করি রে। সেই ঝাপাঝাপি, লাফালাফি, রাতে দাদির কোলে বসে ভূতের গল্প, তার ভয় আম্মুর আঁচল ধরে থাকা, কি মজা না? সবাই সায় দেয়। তারপর মেতে উঠে আড্ডায়। আয়াস এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বৃষ্টির দিকে। ভেসে উঠে সন্ধ্যার স্নিগ্ধ মুখ। বৃষ্টি কমে এসেছে, সাথে বেড়ে গেছে সন্ধ্যার গায়ের তাপমাত্রা। শাহেদা সন্ধ্যার কাছেই ছিল, হঠাৎ করে মেয়েকে গঙরাতে দেখে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি কপাল, গলা চেক করে দেখে গা গরম। একটু না, অনেক বেশি গরম। দ্রুত ডাক দেয় সবাইকে। লিজা আর জেরিন সন্ধ্যাকে এভাবে গৌরাতে দেখে নিজেরাই ভয় পেয়ে যায়। দ্রুত তাপমাত্রা চেক করে দেখে 100 ডিগ্রি। জ্বর। হঠাৎ করে জ্বর চলে এসেছে। আয়াস দ্রুত নিজেদের মতো প্রাথমিক চিকিৎসা শুরু করে। শাহেদা মেয়ের হাত ডলতেছে, লিজা আর জেরিন নিজেদের মতো চেষ্টা করছে। মাথায় জলপট্টি দিচ্ছে। সবাই টেনশন করতেছে। শাহেদা একবার সবার দিকে নজর বুলায়। মনে মনে আওড়ায়, পোলা মায়া গুলান এত ভালা কেন? অপরিচিত একটা মেয়ের জন্য কত কি করছো? সবার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। যেন অসুস্থ একটা 3-4 দিনের পরিচিত মেয়ে না, তাদেরই কেউ। চোখ ভরে আসে শাহেদার। মনে মনে অনেক দোয়া দেয়। জেরিন জলপট্টি দিচ্ছিল। রানা ব্যস্ত কণ্ঠে বলে, কি রে, জ্বর কমেছে? জেরিন দুদিকে মাথা নাড়ায়।
আয়াস বলে, সবাই বাহিরে চল। জেরিন ইশারায় বুঝায়, ঠিক আছে। সবাই বাহিরে চলে আসে। জেরিন আর শাহেদা মিলে সন্ধ্যার গা মুছিয়ে দেয়। আয়াসের চোখ মুখ লাল দেখে রানা এগিয়ে আসে। বলে, তোর কি শরীর খারাপ লাগছে? আয়াস মাথা নাড়িয়ে বলে, তেমন না। বৃষ্টিতে ভেজার ফলে চোখ মুখ লাল দেখাচ্ছে। ঠান্ডা লাগার পূর্বাভাস। রেস্ট নে গিয়ে। আমরা দেখতেছি সন্ধ্যাকে। আয়াস অদ্ভুত দৃষ্টিতে তাকায় রানার দিকে। বলে, ঠিক আছি আমি। রানা বোঝে আয়াস রেস্ট নিবে না। নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসে রানা। লিজা ইশারায় জিজ্ঞেস করে, কি? রানা দুদিকে মাথা নাড়ায়। একটু পড়ি। জেরিন ডাকে। সবাই আবার রুমে ঢোকে। আয়াস শাহেদাকে উদ্দেশ্য করে বলে, আন্টি, অনেকটা সময় পার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় সন্ধ্যাকে নিয়ে যাওয়ার দরকার নাই। আপনারা বরং আজ থেকে যান। শাহেদা বলে, সন্ধ্যার দাদাই যে বাড়িতে বাজান। তোমরা একটু আমার মায়াডারে রাখবা। ফের এই অবস্থায় নিম্ন কেমনে কও? আকাশ বলে, আষ্টি সন্ধ্যা থাকুক, সমস্যা নাই। তমাল পাশ থেকে বলে, আন্টি, ওর হঠাৎ এত জ্বর হইল কেমনে? বৃষ্টির জন্য। শাহেদা মাথা নাড়িয়ে বলে, হ বাজান। ছুডুবেলা থেইকায় অয় বৃষ্টি তো ভিজত পারে না। জ্বর আইসা যায়। আয়াস সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে মনে মনে বকা দেয়। জ্বর আসলে বৃষ্টিতে কেন ভিজতে হবে? বৃষ্টি থেমে গেলে শাহেদা নিজের বাড়ির দিকে যায়। বৃদ্ধ শ্বশুর বাড়িতে একা, উপায় নেই, যেতে হবে। আয়াস আর লিজা থেকে গেছে, বাকি সবাই খাচ্ছে। লিজা আয়াসের পাশে বসে বলে, তুইও খেয়ে আয়, আমি সন্ধ্যার কাছে আছি। আয়াস গম্ভীর গলায় বলে, তোর ক্ষুধা লাগলে তুই যা, আমি আছি এখানে। লিজা হাসে। বলে, তুই যে এই পিচ্ছি মেয়ের ওপর দুর্বল, এটা বুঝিস? আয়াস কপালে ভাঁজ ফেলে তাকায় লিজার দিকে। শান্ত কণ্ঠে বলে, তুই ভুল। আয়াস, ইরফান এত সহজে কারো ওপর দুর্বল হয় না। তাছাড়া আমি কমিটেড। লিজা আর কিছু না বলে উঠে দাঁড়ায়। দরজার দিকে যেতে যেতে দাঁত কিরমির করে বলে, তোর ওই ল্যাকা ফিয়ন্সের কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আমি খেতে যাচ্ছি, তুই বসে থাক বলেই চলে যায়। আয়াস নিঃশব্দে হাসে। এরা একদম সহ্য করতে পারে না আয়াসের ফিয়ন্সেকে। তারপর গভীর দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা তখনও জ্বরের ঘোরে বিড়বিড় করতেছে, গমরাচ্ছে। কষ্ট হচ্ছে তা বুঝতে পারে আয়াস। মুখটা এগিয়ে নিয়ে যায় সন্ধ্যার দিকে। মুখে ফু দেয়। কেঁপে উঠে সন্ধ্যা। আয়াস ফের ঠোঁট কামড়ে হাসে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সন্ধ্যার মুখের দিকে। সে সময় ছুটে আসে বাদল আর বকুল। আয়াস নিজেকে সামলে ঠিক করে বসে। বাদল সন্ধ্যার কপালে হাত দিয়ে জ্বরের পরিমাণ দেখে ঘাবড়ে যায়। আয়াসকে বসে থাকতে দেখে বলে, ওর জ্বর একটুও কমেনি। আয়াস দুদিকে মাথা নাড়ায়। বাদল ব্যস্ত কণ্ঠে বলে, কমছে না কেন? ঠিক হয়ে যাবে তো। আয়াস গম্ভীর কণ্ঠে বলে, ঠিক হবে। কিন্তু আপনি কে? বকুল পাশ থেকে বলে, আমার ভাই। আয়াস নড়েচড়ে বসে বলে, সন্ধ্যার যার সাথে বিয়ে। বকুল মাথা নাড়ায়। আয়াস আর কিছু জিজ্ঞেস করে না। শুধু স্বাভাবিকভাবে বলে, চিন্তার কারণ নেই। ওষুধ দেওয়া হয়েছে, বারবার জলপট্টি দিলেই ঠিক হয়ে যাবে। তারপর নিজে বের হয়ে যায়। বাদল দ্রুত পাশে থাকা জলপট্টি দিতে থাকে সন্ধ্যাকে। বকুলও পাশে বসে পেছনে তাকিয়ে আরো একবার আয়াসের যাওয়ার দিকে তাকায়।
লোকটা একা এখানে কি করছিল? বিকালের দিকে জ্বর কমে আসে সন্ধ্যার। এতক্ষণ পাশে সবাই বসেছিল, বাদল আর বকুলও আয়নি। সন্ধ্যা চোখ পিটপিট করে তাকাতেই চোখের সামনে আয়াসের মুখ ভেসে ওঠে। আয়াস সামনে ছিল বলে প্রথমে তার মুখই দেখে। অস্পষ্ট স্বরে কিছু বলে ঠোঁট এলে দেয়। বাদল দ্রুত কণ্ঠে ডাকে সন্ধ্যাকে। সন্ধ্যা পাশে তাকাতেই খানিকটা চমকায়। অনেক কষ্টে বলে, বাদল ভাই, আপনি ঠিক আছিস এখন? সেই সকাল থেকে তোর ধুম জ্বর, সবাই তো ভয় পেয়ে গেছি। জানিস বৃষ্টিতে ভিজলে তোর জ্বর হয়, তাহলে ভিজলি কেন? সন্ধ্যা উত্তর না দিয়ে একবার আয়াসের দিকে, আরেকবার বাদলের দিকে তাকায়। বাদলের উৎকণ্ঠা দেখে সে আয়াসের দিকে তাকায়। একজনের প্রতি তার নাম না জানা অনুভূতি, আর আরেকজন তার হবু স্বামী, যার সাথে আর কয়েকটা দিন পরই পবিত্র বন্ধন গড়ে উঠবে। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। মাথায় চাপ দিতে তার ইচ্ছে করল না। আয়াসের প্রতি তার অনুভূতি তো কেউ জানে না, আর জানবেও না। সে বাদল ভাইয়ের সাথে সুখী হবে। লিজা পাশ থেকে বলে, তুমি তো আমাদের জানি কেড়ে নিচ্ছিল। সন্ধ্যা হাসে। বাদল কৃতজ্ঞতার কণ্ঠে বলে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সন্ধ্যার জন্য অনেক কিছু করছেন। অপরিচিত মানুষের জন্য কেউ এতটা করে না। রানা হেসে বলে, ইটস ওকে ভাই। প্রথমত আমরা ডক্টর, আর তাছাড়াও আমরা মানুষ, এতটুকু করতেই পারি। ধন্যবাদের প্রয়োজন নেই। বাদল হাসে। আর কিছুক্ষণ বসে বাদল সন্ধ্যাকে উদ্দেশ্য করে বলে, একা হাঁটতে পারবি? সন্ধ্যা মাথা নাড়ায়। পাশ থেকে আয়াস বলে, ওর এই শরীর নিয়ে হাঁটা কষ্টের হবে, আপনি ওকে কোলে নিন, নয়তো কোনো গাড়ি ডাকুন। বাদল বলে, সন্ধ্যা যা চিকন তাতে ওকে কোলে করেই নিতে পারবো। নো প্রবলেম। আয়াস কিছু না বলেই রুম থেকে বের হয়ে যায়। সন্ধ্যা সেদিকে তাকায়। এখন কি সে বাদল ভাইয়ের কোলে উঠবে নাকি? আজব। এই গোমরা শহুরে ডাক্তারের কি কাজ নেই নাকি যে সে বাদল ভাইকে এসব বলে গেল? বাকি সবাইও হতাশ হয়। আয়াস জেলাস ফিল না করে বাদলকে উপদেশ দিয়ে গেল যেন সে সন্ধ্যাকে কোলে করে নিয়ে যায়। সন্ধ্যার জ্বর ছেড়েছে 2 দিন পর। এই দুদিন সন্ধ্যা আয়াসদের ওখানে আর যায়নি, তবে আয়াসরা সবাই এসে দেখে গেছে। বাদল আর বকুলও 2 বেলা করে নিয়ম করে দেখে গেছে। অনেক সময় বকুল থেকেই গেছে সন্ধ্যার কাছে। যতটা সময় সন্ধ্যা বাড়িতে থাকত ততটা সময় ছটফট করত। বকুল জিজ্ঞেস করলেই বলতো, ভালো লাগছে না। বকুলও আর কিছু জিজ্ঞেস করত না। সন্ধ্যা সুস্থ হতেই টই টই করে পুরো গ্রাম ঘুরে ফেলেছে। বকুল কাজ করছে বাড়িতে, তাই আর বিরক্ত করেনি। একা একাই অনেকটা পথ হেঁটে আবার ঘুরে আয়াসদের ওখানে যায়। সবাই ব্যস্ত কাজে, তাই সন্ধ্যা কাউকে কিছু না বলেই পুকুর ঘাটে চলে আসে। বকুল গাছে উঠে বকুল ফুল পাড়তে থাকে। সে সময় সেখানে আসে সাফি। পাড়তে থাকে। সে সময় সেখানে আসে সাফি। বকুল গাছে কাউকে নড়াচড়া করতে দেখে ভূত ভূত বলে চিৎকার করে উঠে। ঘটনার আকস্মিকতায় সন্ধ্যা গাছ থেকে পড়ে যেতে নিলে কোনো রকমে একটা ডাল ধরে নেয়। ততক্ষণে সাফি দৌড়। সন্ধ্যা নিচে নেমে আহাম্মকের মতো তাকিয়ে থাকে সেদিকে। কি হলো তার মাথার ওপর দিয়ে গেল। তার 2 মিনিট বাদেই সবাই হাজির। সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে লিজা বলে, আরে সন্ধ্যা, কখন আসলে? তোমার জ্বর ভালো হয়ে গেছে? আরে সন্ধ্যা, কখন আসলে? তোমার জ্বর ভালো হয়ে গেছে? সন্ধ্যা মাথা নাড়িয়ে বলে, একটু আগে আসছি আপু। তোমরা কাজ করছিলে তাই বিরক্ত না করে এখানে চলে আসছি। জেরিন একবার সাফির দিকে আরেকবার সন্ধ্যার দিকে তাকায়।
তারপর বলে, তুমি তো এখানেই ছিলে, কোন ভূত টুত দেখছো? সন্ধ্যা বলে, কিসের ভূত? আমি বকুল গাছে উঠে বকুল ফুল পাড়তেছিলাম, সে সময় উনি আসলো আর চেঁচিয়ে উঠল। আমি তো উনার চিৎকারে গাছ থেকেই পড়েই যাচ্ছিলাম। রানা সাফির পেছনে এক লাথি দিয়ে বলে, হারামজাদা দেখ ভূত। কইলাম দিন দুপুরে ভূত নাই, উনি ভূতের ভয় প্যান্টে হিসু করে দিচ্ছে। আকাশ আর তমাল শব্দ করে হেসে দেয়। সাফি নরম গলায় বলে, আরে আমি ওকে দেখে ভাবছি ভূত। সন্ধ্যা হেসে বলে, আপনি এত ভূতে ভয় পান কেন? মানে ভূত টুত কখনো দেখছেন নাকি? জেরিন হাসতে হাসতে বলে, আরে দের দাদি বলছিল গ্রামে ভূত থাকে, তারপর থেকে ভয় পায়। আয়াস বলে, তুমি তো আস্ত একটা ভূতই, তোমাকে ভয় পাওয়াটা স্বাভাবিক। সন্ধ্যা হা করে তাকায় আয়াসের দিকে। তাকে দেখতে কি ভূতের মতো লাগে নাকি? আজব কথা। সন্ধ্যা কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে বলে, আমারে দেখতে কি ভূতের মতো লাগে আপনার? আয়াস পাত্তাই দেয় সন্ধ্যার রাগ। বলে, তা নয় তো কি? দিন দুপুরে যদি গাছে উঠে বসে মানুষকে ভয় দেখাও তাহলে তো মানুষ ভয় পাবেই। তাছাড়া তোমার জ্বর ভালো হয়েছে মাত্র, আর এখনই কি গাছে উঠে আবার হাত পা ভেঙে কয়েকদিন বিছানায় পড়ে থাকার সুযোগ খুঁজতেছ? সন্ধ্যা কিছু বলতে যাবে তার আগে জেরিন বলে, থামো থামো। সন্ধ্যা মোটেও দেখতে ভূতের মতো না। সাফির চোখ ভূতের মতো, তাই ও সারাদিন ভূত ভূত করে। সাফি সাথে সাথেই নিজের চোখে হাতে দেয়। রানার দিকে তাকিয়ে বলে, দোস্ত আমার চোখ ভূতের মতো? রানা কাদো কাদো ফেস নিয়ে তাকায়। বলে, লাথিটা কোথায় খাবি ভাই? সামনে নাকি পেছনে? সাফি রানার থেকে 2 হাত দূরে গিয়ে দাঁড়ায়। বাকি সবাই হাসতে থাকে। সন্ধ্যা লিজাকে বলে, তোমাদের কি কাজ শেষ? পেশেন্টই তো নাই। বুঝলাম না কিছু, এত কম পেশেন্ট। গ্রামের লোকজনরা ডাক্তারি উপায়ের থেকে অন্যান্য গাছালি পদ্ধতি বেশি ব্যবহার করে। তাও ঠিক। আচ্ছা আসো, বসে গল্প করি। তারপর সবাই শান বাঁধানো পাথরে বসে। আয়াস ফোন নিয়ে এক কোনায় বসে গেম খেলতে থাকে। বাকিরা আড্ডা দেওয়া শুরু করে। সন্ধ্যা বার কয়েক আর চোখে আয়াসের দিকে তাকিয়েছিল, তারপর নিজের মতো আড্ডা দেয়। কথার এক পর্যায়ে জেরিন বলে, আচ্ছা সন্ধ্যা, বকুল বাদে তোমার আর কোনো ফ্রেন্ড নাই? এই সময় জেরিন এমন প্রশ্ন করতে পারে তা কারোরই মাথায় ছিল না। আয়াস ফোন থেকে চোখ তুলে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখে মুখে মলিনতা আর চাপা রাগ ফুটে ওঠে। কাপা কাপা গলায় বলে, ছিল, মারা গেছে। জেরিন সরি বলে। সন্ধ্যা বলে, ইটস ওকে আপু। লিজা আমতা আমতা করে বলে, তোমার ফ্রেন্ডরা কিভাবে মারা গেছে? সন্ধ্যা কিছুটা অদ্ভুত দৃষ্টিতে তাকায়। তারপর মলিন হেসে বলে, আত্মহত্যা। আয়াস পাশ থেকে জিজ্ঞেস করে, কেন? কি এমন কারণে এত বড় একটা কাজ করলো তোমার ফ্রেন্ড? সন্ধ্যা আয়াসের দিকে তাকায় না। এই মানুষটার দিকে তাকালেই সে নিজেকে সামলাতে পারে না। কয়েকদিনের পরিচয়ের একটা মানুষ তার এত আপন কিভাবে হলো? নিজের ভাবনাকে দূরেও ঠেলে তাচ্ছিল্যের সুরে হেসে বলে, সেদিন বলেছিলেন না এর আগে গ্রামে ফরিদ কাকার মতো আরও কাউকে মেরে ফেলা হয়েছে? চেয়ারম্যান কাকা আর মেম্বার কাকার ছেলেরে মেরে ফেলছে। ওই চেয়ারম্যান কাকার ছেলে আর মেম্বার কাকার ছেলের জন্য আমার সইয়েরা আত্মহত্যার মতো পাপকে বেছে নিয়েছে। কথাগুলো তো সবাই জানত, তবুও সবাই দুঃখ প্রকাশ করে। সন্ধ্যা রহস্যময় এক হাসি বলে, আরেকজন ছিল, ওকেও কেউ মেরে ফেলছে। ওই যে আপনারা আসার পরের দিন যে মেয়েটাকে মেরে ফেলা হয়েছে, ও আমাদের সই ছিল। লিজা বলে, ওকে কেউ কেন মারল? সন্ধ্যা চোখ বুজে বড় করে শ্বাস নেয়।
বলে, জানি না। আয়াস বলে, তোমার ফ্রেন্ড মারা গেল আর তুমি তার বিষয়ে একটু কষ্টও পাচ্ছ না। সন্ধ্যা হেসে বলে, বেঈমানদের জন্য কষ্ট পেতে নেয়। কথাটা যেন মুহূর্তেই পরিবেশকে অশান্ত করে তুলল। কিসের বেঈমানির কথা বলছে সন্ধ্যা? লিজা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কিসের বেঈমানি সন্ধ্যা? সন্ধ্যা হাসে। বকুল ফুল নাড়াচাড়া করতে করতে গুনগুন করে গান ধরে। আয়াস অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ সন্ধ্যার দিকে তাকায়। এই সন্ধ্যা ভীষণ রহস্যময়। যতটা এর সৌন্দর্যের গভীরতা ততটাই রহস্যেরও গভীরতা। কিছু তো আছে যা জানে সন্ধ্যা, আর নয়তো এসবের সাথে জড়িত। কিছুক্ষণ চুপ থাকে সবাই। সন্ধ্যা গান গাওয়া অফ করে সবার দিকে তাকায়। বলে, কি হলো? সবাই চুপচাপ হয়ে গেলে কেন? লিজা আর জেরিন শুকনো ঢোক গিলে। বাকি সবাই নিজেদের গুছিয়ে নেয়। বলে, তোমার গান শুনছিলাম। সন্ধ্যা হাসে। এক পলক আয়াসের দিকে তাকিয়ে মুচকি হেসে উঠে আসে আয়াসের সামনে। আয়াস স্বাভাবিক ভঙ্গিতে তাকায় তার দিকে। সন্ধ্যা হেসে বলে, ফুল নিবেন শহুরে ডাক্তার? আয়াস কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দেয়। সন্ধ্যা সব ফুল আয়াসকে দিয়ে বলে, এখন তবে যায়, পরে আসবো আবার। লিজা মাথা নাড়াতেই সন্ধ্যা চলে যায় হেলে দুলে। লিজা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে বলে, আই এম কনফিউজড ইয়ার। কোন সন্ধ্যা? সত্যি এই স্নিগ্ধ রূপের সন্ধ্যাকে দেখলে কখনোই মনে হয় না ও কোনো মার্ডার করতে পারে, আবার সন্ধ্যার রহস্যময়ী কথা শুনলে অটোমেটিক মাথায় চলে আসে ও নিশ্চয় এর সাথে জড়িত। রানা বলে, হয়তো সন্ধ্যা কিছু জানে, তবে আমার মনে হয় না সন্ধ্যা মাস্টার মাইন্ড। আকাশ বলে, হ্যাঁ, আমারও মনে হয় না। আর যদি ও এসব করে থাকে তাহলে বলবো ভালো কাজ করছে। যাদের মার্ডার করছে তারা এমনিতেও বেঁচে থাকার যোগ্যতা রাখে না। জেরিন সায় দেয়। আয়াস বাঁকা হেসে বলে, কিন্তু মুন্নি কি করছে? অবশ্যই মুন্নিকে রার পেছনে বড় সর কোনো কারণ আছে, নয়তো সন্ধ্যা ওকে বে-ঈমান বলতো না। কিছু তো আছে। সন্ধ্যা রাস্তায় এসে হেলে দুলে হাঁটতে থাকে। কি মনে করে আবার উল্টো ফিরে কবরস্থানের দিকে হাঁটা দেয়। কবরস্থানের সামনে শুনশান। সন্ধ্যা এসে গেইটের সামনে দাঁড়িয়ে ভেতরে তাকায়। বৃষ্টির কারণে কবরের মাটি সরে গেছে, তবুও নতুন দুইটি কবর জ্বলজ্বল করছে। সেই দুইটি কবরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে হাসে সন্ধ্যা। তারপর পুরনো কবরগুলোর দিকেও তাকায়। নিজের প্রিয় তিনটি কবরের দিকে এক দৃষ্টিতে দেখতে থাকে। সে সময় কেউ কাঁধে হাত রাখে। চমকে তাকায় সন্ধ্যা। সামনে বাদলকে দেখে খানিকটা হাসে। বাদল ভ্রু কুঁচকে বলে, তুই এ সময় এখানে কি করছিস? কাকার কবর দেখতে এসেছিস? সন্ধ্যা মাথা নাড়ায়। বাদল সন্ধ্যার হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলে, তুই মাত্র জ্বর থেকে উঠেছিস, এখনই এমন উনচণ্ডীর মতো পুরো এলাকা রাউন্ড দিচ্ছিস কেন? সন্ধ্যা খিলখিল করে হেসে বলে, সন্ধ্যা মালতির কাজই তো এটা বাদল ভাই। সন্ধ্যার দিকে নিষ্পলক তাকায় বাদল। মেয়েটার হাসিতেও কি ভীষণ রকমের মায়া। বাদল চোখ সরিয়ে নেয়। সন্ধ্যা কিছু একটা ভেবে বলে, বাদল ভাই চলেন তো মুন্নির বাড়ি যায়। বাদল ভ্রু কুঁচকে বলে, ওখানে কেন যাবি? চলেন দেখে আসি ওর বাড়ির কি অবস্থা। বাদল আর না করে না। পাশাপাশি দুজনে হাঁটতে থাকে। দূর থেকে একজন দেখে এ দৃশ্য। কার পাশে কাকে দেখে তার রাগ হচ্ছে তার জানা নেই। সন্ধ্যার পাশে বাদলকে দেখে তার রাগ হয় নাকি বাদলের পাশে সন্ধ্যাকে দেখে রাগ হয় জানা নেই। সকালের আলো ফুটতেই সন্ধ্যার ঘুম ভেঙে যায়। কেবল বিছানা ছেড়ে উঠেছে সে সময় ছুটে আসে বকুল। চোখ মুখ ফুলে আছে, বিধ্বস্ত চেহারা। সন্ধ্যা দ্রুত এগিয়ে আসে বকুলের কাছে।
বকুল সন্ধ্যাকে ঝাপটে ধরে, শব্দ করে কেঁদে উঠে। সন্ধ্যা ব্যস্ত কণ্ঠে বলে, কাঁদছিস কেন? তোর এই অবস্থা কেমনে হলো? কান্নার দমকে বকুল কথায় বলতে পারতেছে না। অনেক কষ্টে সন্ধ্যা বকুলকে শান্ত করে। বকুল ভাঙা ভাঙা গলায় বলে, বাদল ভাইকে কারা যেন অনেক মেরে বাড়ির সামনে ফেলে গেছে। ভাই ঠিক আছে তো? বকুল বকুলের কান্নার দমক বেড়ে যায় কোনো রকমে বলে, ভাইয়ের মাথা ফেটে গেছে, সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছে, অনেক রক্ত বেরিয়ে গেছে। সন্ধ্যা আর কোনো কথা না বলে বকুলের হাত ধরে। সন্ধ্যা চমকে ওঠে, কাপা কাপা গলায় বলে, বাদল ছুট লাগায়। তার মাথায় আসতেছে না এমন কাজ কে করতে পারে। তবে কি এবার শিকার বাদল ভাই? কথাটা মাথায় আসতেই গায়ের লোমকূপ দাঁড়িয়ে যায় সন্ধ্যার। ছুটতে থাকে হাসপাতালের দিকে। সন্ধ্যা আর বকুল হসপিটালে আসে। বাদলকে ইমার্জেন্সিতে রাখা হয়েছে, কোনো ডক্টরই দেখতেছে না। বকুলের মা বোন কান্না করতেছে। বকুলের বাবা ডক্টরের কাছে ছুটতেছে, কিন্তু কেউই কিছু করছে না। বাদলের যা অবস্থা তাতে এই মুহূর্তে রক্ত বন্ধ না হলে যা তা হতে পারে। সন্ধ্যা বকুলের মাকে কোনোরকম সামলে বাদলের কাছে যায়। একটা বেডে ফেলে রাখছে নিথর শরীর। সন্ধ্যা কাপা কাপা হাতে বাদলের শরীর স্পর্শ করেই এক ঝটকায় দুপা পিছিয়ে যায়। শরীর শীতল ঠান্ডা হয়ে আছে। সন্ধ্যা আবার এগোয় বাদলের কাছে। কি মনে করে মাথাটা বাদলের বুকে চেপে ধরে। কান পেতে শোনে হৃৎস্পন্দনের আওয়াজ হচ্ছে কিনা। ঠিক সে সময়ই সেখানে আয়াস, রানা, আকাশ, তমাল, সাফি, লিজা আর জেরিন আসে। সবাই দেখে বাদলের বুকে সন্ধ্যার মাথা রাখার দৃশ্য। সবাই আয়াসের দিকে তাকায়। আয়াস নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। জেরিন কোনোরকম সন্ধ্যাকে ডাকতেই সন্ধ্যা ঘুরে তাকায়। ছুটে আসে জেরিনের কাছে, বলে, বাদল ভাইয়ের শরীর ঠান্ডা হয়ে গেছে, কোনো ডাক্তার হাতও লাগাচ্ছে না, এরকম হলে উনাকে বাঁচানো যাবে না আপু। জেরিন সন্ধ্যাকে বলে, তুমি শান্ত হও, আমরা দেখতেছি। সন্ধ্যা জেরিনের কথা পাত্তা না দিয়ে আয়াসের কাছে ছুটে আসে। আয়াসের শার্টের এক কোণা চেপে ধরে। চমকে উঠে আয়াস। বাকি সবাইও অবাক চোখে তাকায়। সন্ধ্যার খেয়ালই নেই সে কি করছে। কোনো রকম বলে, আপনারা তো শহুরে ডাক্তার তাই না? বাদল ভাইকে বাঁচিয়ে দিন না শহুরে ডাক্তার। আয়াস সন্ধ্যার উৎকণ্ঠা দেখে কিছুক্ষণ, তারপর সন্ধ্যার হাত সরিয়ে দিয়ে বলে, কিছু হবে না তোমার বাদল ভাইয়ের। এটুকু বলেই আয়াস বেরিয়ে যায়। সন্ধ্যা ফের ছুটে আসে বাদলের কাছে। লিজা আর জেরিন সন্ধ্যার কাছে এসে বলে, এত পাগলামি করো না, শান্ত হও। সন্ধ্যা ভাঙা গলায় বলে, আমার প্রিয় সবগুলো মানুষকে আমি রক্তাক্ত অবস্থায় দেখেছি, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, বাদল ভাইকে আমি ওই অবস্থায় দেখতে পারবো না। বাদল ভাই আমার সব সময় পাশে ছিল, সব বিপদ থেকে আগলে রাখত। আমি উনার এই অবস্থা মানতে পারতেছি না। লিজা আর জেরিন কিছু না বলে বের হয়ে যায়। তার কিছুক্ষণ পর অনেকটা তর্কাতর্কি করেই আয়াস বাদলকে ওটিতে নেয়। সন্ধ্যা, বকুলের পরিবার সবাই বাহিরে বসে ছিল পুরোটা সময়। শাহেদাও এসেছে। 2 ঘন্টা পর অপারেশন শেষ হয়। আয়াস, রানা, আকাশও অপারেশনে ছিল। তমাল আর জেরিন রক্ত দেয়। সবাই অপারেশন থেকে বের হয়ে আসে। আয়াস সন্ধ্যার দিকে তাকায়, তারপর চলে যায়। রানা হেসে সন্ধ্যাকে বলে, সন্ধ্যা চিন্তা করো না, অপারেশন সাকসেসফুল। বাদলকে কেবিনে দিচ্ছে কয়েক ঘন্টা হলো। সন্ধ্যা কয়েকবার রাউন্ড দিচ্ছে হসপিটাল, একবার এখানে তো একবার ওখানে। মূলত কাউকে খুঁজছে।
বাদলের সেন্স একবার এসেছিল, কিন্তু মাথায় ব্যথা হতে পারে ভেবে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। সন্ধ্যা বকুলকে থাকতে বলে নিজে বের হয়ে আসে। হসপিটাল থেকে বের হয়ে ধীর পায়ে হাঁটতে থাকে। পেছনে থেকে হঠাৎ করেই কেউ ডেকে উঠে, সন্ধ্যা। সন্ধ্যা মাথা নাড়ায়। আয়াস বলে, ওকে চলো একসাথে যায়। তারপর দুজনে পাশাপাশি হাঁটতে থাকে। সন্ধ্যা কিছুটা সময় চুপ থেকে বলে, আপনি কি কোথাও গেছিলেন? কেন বলো তো? আপনাকে তো হসপিটালে কোথাও দেখলাম না, এখন কোথা থেকে আসলেন? আয়াস কেমন ভাবে হাসে। সন্ধ্যা তাকিয়ে থাকে আয়াসের দিকে। হার্ট বিট করছে বারংবার, স্বাভাবিকের চেয়ে বেশি। এই মানুষটা আশেপাশে থাকলেই তো তার এমন হয়। কিন্তু কেন হয়? আবার এই মানুষটাকে না দেখলেই কেমন অস্থির অস্থির লাগে। কেন হয় তার সাথে এমন? সন্ধ্যার ভাবনার ছেদ পড়ে আয়াসের কথায়। আয়াস ধীর কণ্ঠে বলে, ওদিকে একটা কাজ ছিল, শেষ করতে গেছিলাম। ওহ বলে সন্ধ্যা চুপ হয়ে যায়। আয়াস কিছুটা সময় পর জিজ্ঞেস করে, তুমি কি বাদল ভাইকে ভালোবাসো? চমকে ওঠে সন্ধ্যা। খানিকটা অবাকও হয়। সে বাদল ভাইকে ভালোবাসে মানে? বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আয়াস ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি? বলো। ভালোবাসা কি বা কাকে বলে আমার জানা নেই শহুরে ডাক্তার। তবে আমি ভালোবাসা মানে এটুকু বুঝি যে এটা এক অন্যরকম অনুভূতি যা বাদল ভাইয়ের ওপর আমার নেই। তাহলে বিয়ে কেন করছো? আপনি কেন বিয়ে করছেন? এমন প্রশ্নে কিছুটা অস্বস্তি হয় আয়াসের। সন্ধ্যা তাকে উল্টো জিজ্ঞেস করবে বুঝতে পারেনি। সন্ধ্যা আয়াসের উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে, আপনি আপনার হবু বউকে ভালোবাসেন শহুরে ডাক্তার? আয়াস চোখের দৃষ্টি এদিক ওদিক করে। সে কি উত্তর দিবে বুঝতে পারে না। সন্ধ্যা মুচকি হেসে বলে, কিছু সময় ভালো না বাসলেও বিয়েতে সম্মতি দিতে হয়, আর তার ওপর আমরা মেয়ে। আমাদের নিজস্ব কোনো মতামত থাকতে নেই। পরিবারের খুশি আমাদের খুশি। আজ হসপিটালে এত পাগলামি করলে কেন যদি ভালোই না বাসো? সন্ধ্যা শব্দ করে হেসে দেয়। আয়াস সে হাসির দিকে তাকিয়েই চোখ সরিয়ে নেয়। এ মেয়ের মানুষটা আর বাঁচতই না যদি না আপনারা থাকতেন। আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। এরপর সব চুপচাপ হয়ে যায়। দুজনে নিজেদের মতো হাঁটতে থাকে কোনো কথা ছাড়াই। একজন নিজের অনুভূতিদের বুঝতে চেষ্টা করছে, অন্যজন নিজ মনে কিছু ভাবছে। নিজেদের অনুভূতির সাথে লড়াই করতে করতেই একটা সময় দুজন দুদিকে যাওয়ার পথ আসে। আয়াস নিজের রাস্তার দিকে তাকিয়ে বলে, যাও সাবধানে। সন্ধ্যা মাথা নাড়ায়। আয়াস চলে যায়। সন্ধ্যা কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে ভাঙা ভাঙা স্বরে আওড়ায়, এভাবেই আপনি একদিকে আর আমি আরেক দিক শহুরে ডাক্তার। আমার অন্যরকম অনুভূতিগুলো আপনার নামে দখলদার, কিন্তু এ কথা আপনিও বুঝবেন না। এ অনুভূতি যদি ভালোবাসা হয় তবে আমি আপনাকে ভালোবাসি শহুরে ডাক্তার, ভীষণ ভালোবাসি। যদি কয়েকদিনের পরিচয় একটা মানুষকে ভালোবাসা যায় তবে আমি আপনাকে ভালোবাসি। আমি জানি এ ভালোবাসা তুচ্ছ আপনার কাছে, তবে আমার এ শ্রেষ্ঠ অনুভূতি আমি কারো কাছে তুচ্ছ করব না। তারপর পা বাড়ায় নিজেদের বাড়ির দিকে। আয়াস সন্ধ্যার পথ এভাবেই দুপথের মাথায় গিয়ে হয়তো শেষ হবে। একজন ভালোবাসায় ডুবতেছে, আরেকজন রহস্যের জালে ডুবতেছে। এ রহস্য শেষে সে পাড়ি জমাবে, তার নীড়ে পড়ে রইবে শুধু সন্ধ্যামালতির কঠিন অনুভূতি, ভালোবাসা। আয়াস দ্রুত বাড়িতে এসে দেখে সবাই বসে আছে। সবাইকে দেখে তাড়া দিয়ে বলে, সবাই রুমে আয়, ফাস্ট। সবাই খানিকটা চমকায়। তারপর দ্রুত রুমে ঢুকে দরজা লক করে দেয়। রানা দ্রুত কণ্ঠে বলে, কি হয়েছে আয়াস?
আয়াস কিছু না বলে হোয়াইট বোর্ডের সামনে মার্কার নিয়ে দাঁড়ায়। একটা গোল বৃত্ত এঁকে তার মধ্যে নাম লিখে সোনিয়া আর নয়না। আকাশ ভ্রুকুচকে বলে, তুই ওদের নাম লিখছিস কেন? আয়াস বলে, গ্রামে ফার্স্ট কে মার্ডার হয়েছে। তমাল বলে, চেয়ারম্যান আর মেম্বারের ছেলে। রানা বলে, কিন্তু কেন? বলতেছি, দেখ, সোনিয়া আর নয়না সুইসাইড করার পর ওই দুজনকে কেউ মার্ডার করে দেয়। এখানে আমাদের কাছে স্পষ্ট কেউ ওদের সুইসাইডের জন্যই প্রতিশোধ নিচ্ছে। এরপর মারা যায় এক্স মেম্বার, উনিও মেয়েদের সাথে অসভ্যতা করত। এরপর রা যায় মুন্নি, যে কিনা সোনিয়া, নয়না আর সন্ধ্যার ফ্রেন্ড। কিন্তু এই মৃত্যুতে সন্ধ্যা মোটেও কষ্ট পায়নি। কেন? এরপর মারা গেছে ফরিদ, যে কিনা দিনে দুপুরে মেয়েদের ইভটিজিং করত। দেখ, ঘুরে ফিরে সন্ধ্যা। রানা জিজ্ঞেস করে, তো মানে কি? সন্ধ্যার সাথে বড় কোনো লিঙ্ক আছে এটার? লিজা বলে, সন্ধ্যার মতো বাচ্চা মেয়ে একা কখনোই এসব পারবে না। নয়নার একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে কে এখনো জানা যায়নি। মুন্নি জানতো শুধু। তাহলে কি মুন্নি এটাও জানতো অর্ডারগুলো কে করতেছে? লিজা বলে, পসিবল, বাট সন্ধ্যা ওকে বে-ঈমান কেন বলল? আর কে হতে পারে যে এসবের পেছনে আছে? হয়তো মুন্নি সন্ধ্যার কথা সবাইকে বলে দিতে চেয়েছিল, তাই হয়তো ওকে বে-ঈমান বলেছে। তমাল বলে, তবুও আমি মানতে পারছি না সন্ধ্যা এত কিছু করতে পারে। আর নয়নার বয়ফ্রেন্ড হিসেবে কাকে সন্দেহ করছিস? বাদলকে সন্দেহ করেছিলাম, কিন্তু ও যেভাবে খেয়েছে তাতে নিজেকে আঘাত করা ইম্পসিবল। রানা বলে, নিজেকে কেউ এতটা গভীরভাবে আঘাত করতে পারবে না। কিন্তু আমার মাথায় এটা আসতেছে না কেউ বাদলকে কেন অ্যাটাক করল। লিজা বলে, সেটাই, ঘুরে ফিরে সেই শূন্য। এখন কি করব আমরা? নয়নার বয়ফ্রেন্ডকে খুঁজতে হবে। আমার বিশ্বাস সব প্রশ্নের উত্তর তার কাছেই আছে। কেমনে খুঁজব? সন্ধ্যা কখনোই আমাদের বলবে না। আর মুন্নি জানতো সে বর্তমানে ডেড। আয়াস গভীরভাবে কিছু ভেবে বলে, যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে যেতে হবে। সন্ধ্যা বাড়ি এসে দেখে শাহেদা বসে আছে। সন্ধ্যা আসতেই সে জিজ্ঞেস করে, বাদল ঠিক আছে? বলেই সন্ধ্যা মায়ের ঘরে যায়। পুরনো ট্রাঙ্কের মধ্যে তার কিছু দরকারি জিনিস খুঁজতে থাকে। সে সময় হাতে কিছু শীতল লাগে। সন্ধ্যা সব জিনিস উল্টে জিনিসটা বের করেই খানিকটা অবাক হয়। পুরনো জং ধরা রামদা। জং ধরে যাওয়ার প্রথমে সে বুঝতে পারেনি এটাতে রক্তও শুকিয়ে আছে। উল্টে পাল্টে দেখে যখন বুঝে যায়, তখন ওটা ফেলে দিয়ে আম্মা বলে চিৎকার করে উঠে। শাহেদা দৌড়ে এসে দেখে সন্ধ্যা দুকদম পিছিয়ে ভীত দৃষ্টিতে কিছুর দিকে তাকিয়ে আছে। সেদিকে তাকিয়ে নিজেই পড়ে যেতে নিলে কাঠের দরজা ধরে নিজেকে সামলায়। সন্ধ্যা মায়ের দিকে তাকিয়ে বলে, এটা কি আম্মা? তুমি? সন্ধ্যা চুপচাপ পুকুর ঘাটে বসে আছে। আজ সে জীবনের এমন কিছু সত্য জানতে পেরেছে যা তার অজানা ছিল। কিছু সত্য বোধ হয় গোপন থাকায় ভালো। আনমনে পুকুরে ঢিল ছুঁড়ছিল এমন সময় সেখানে আসে আয়াস। সন্ধ্যার সেদিকে খেয়াল নেই। নিজের মতো বসে আছে সে। আয়াস এক পলক সন্ধ্যার দিকে গভীর দৃষ্টিতে তাকায়। সন্ধ্যামালতির যে মন খারাপ তা বুঝি আয়াসও টের পায়। একদম সন্ধ্যার পাশে আয়াস ভ্রু কুঁচকে বলে, কি ভাবছ? এত মন দিয়ে তুমি সারাদিন ভাবোটা কি? সন্ধ্যা ধরেই নেয় আয়াস তার ভ্রম। আয়াস এখানে কেন আসবে? সে তো সন্ধ্যার কাছে আসার মানুষ না। তাই নিজেকে খোলা উন্মুক্ত বইয়ের মতো করতে চায় তার শহুরে ডাক্তারের কাছে। তার মনের সব কথা উজাড় করে দিতে চায়। পুকুরের দিকে তাকিয়েই কাপা কাপা গলায় বলে,
আচ্ছা শহুরে ডাক্তার, আপনি যদি জানতে পারেন আপনার জীবনে এমন কিছু সত্য আছে যা আপনি জানেন না বা আপনি যাকে অনেক বেশি ভালোবাসেন সে খুবই ঘৃণ্য, তাহলে কি করবেন? আয়াস চমকে তাকায় সন্ধ্যার দিকে। কি বলছে মেয়েটা? সে নিজেকে সামলে বলে, তোমার মাথা বা শরীর ঠিক আছে তো সন্ধ্যা? আর ইউ ওকে? সন্ধ্যা হেসে বলে, ঠিকই আছি। আমার না ভেতরে ভীষণ পুড়ে যাচ্ছে শহুরে ডাক্তার। আমাকে একটু আপনার বুকে মাথা রাখতে দিবেন? সন্ধ্যা তখনও ভাবছে সে নিজের ভ্রমের সাথে কথা বলতেছে। আয়াস তো অবাকের চরম পর্যায়ে। মেয়ে বলে কি? সন্ধ্যা ভীষণ আকুল চোখে তাকায় আয়াসের দিকে। আকুতি ভরা কণ্ঠে বলে, দিবেন। আয়াস কিছুক্ষণ তাকিয়ে থাকে সন্ধ্যার মুখের দিকে। সন্ধ্যা অদ্ভুতভাবে হেসে নিজের জায়গা থেকে উঠে দুপা এগিয়ে বলে, আপনি আমার কল্পনাতেই সুন্দর শহুরে ডাক্তার। আয়াস যেন অবাকের ওপর অবাক হয়। সন্ধ্যার কণ্ঠে কিছু তো ছিল। সেও উঠে পড়ে সন্ধ্যার সাথে। সন্ধ্যার হাত ধরে নিজের দিকে ফিরায়। সন্ধ্যা চমকে ওঠে। এতক্ষণে উপলব্ধি করে আয়াস সত্যিই আছে। সে নিজের করা কাজে নিজেই স্তব্ধ হয়ে যায়। সে এত বোকা কবে হলো? কোনটা সত্যি আর কোনটা ভ্রম বুঝতে পারল না। নাকি সে নিজেই ঘোরের মধ্যে ছিল বলে বুঝতে পারেনি? আয়াস হঠাৎ করেই আঁকড়ে ধরে নিজের বাহুতে। সন্ধ্যা স্তব্ধ, নির্বাক। যখন বুঝতে পারে আয়াস তার ইচ্ছেটা পূরণ করল তখন সে শক্ত করে আয়াসের টি শার্ট আঁকড়ে ধরে। আয়াস নিজের কাজে অবাক হয়। সে তো চাইলেই সন্ধ্যার ইচ্ছেকে, সন্ধ্যার চাওয়াকে উপেক্ষা করে চলে যেতে পারত, তাহলে সে কেন সন্ধ্যার চাওয়ার গুরুত্ব দিল? ভাবনার মাঝেই টের পায় সন্ধ্যার ফুপিয়ে ওঠার শব্দ। সন্ধ্যা কাঁদছে। কেন? আয়াস সন্ধ্যাকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়েও করে না। সন্ধ্যার মাথায় হাত বুলাতে থাকে। সন্ধ্যার কান্নার গতি বেড়ে যায়। শব্দ করে কেঁদে ওঠে। আয়াস আদুরে স্বরে বলে, কি হয়েছে সন্ধ্যা? কান্না করতেছ কেন? কেউ কিছু বলছে? সন্ধ্যা জবাব দেয় না। আয়াস ফের বলে, আচ্ছা শান্ত হও। কি হয়েছে আমাকে বলো। সন্ধ্যা থামে না। কেটে যায় বেশ অনেকক্ষণ। আয়াস বুঝতে পারে সন্ধ্যার কিছু হয়েছে যার কারণে ও অদ্ভুত বিহেভ করল। একসময় সন্ধ্যা শান্ত হয়ে আসে, সাথে ধরে রাখা আয়াসের টি শার্টও আলগা করে দেয়। আয়াসকে ছেড়ে দিয়ে কোনো দিকে না তাকিয়েই বেরিয়ে যায় বাগান থেকে। আয়াস আহাম্মকের মতো তাকিয়ে থাকে সেদিকে। হঠাৎ করেই কাঁধে কারো হাতের ছোঁয়া পেয়ে পেছনে তাকায়। রানা, আকাশ, তমাল, সাফি, জেরিন আর লিজাকে দেখে নিজেকে সামলে নেয়। রানা ঠোঁট চেপে হেসে হেসে বারবার আয়াসের দিকে ঘুরতে থাকে। আয়াস ভ্রু কুঁচকে বলে, কি এরকম করছিস কেন? রানা বলে, আমাদের সামনে সারাদিন ফিয়ন্সে ফিয়ন্সে করো আর এখন লুকিয়ে প্রেম করতেছ। আয়াস কপালে ভাঁজ ফেলে বলে, প্রেম করতেছি মানে? আমি কোনো প্রেম টেম করিনি। আর তোর আজাইরা প্যাচাল বন্ধ করে কাজে মন দে। বলেই গটগট করে চলে যেতে নেয়। তারপর আবার পেছনে ফিরে বলে, বাই দা ওয়ে তোরা আমার পেছনে কিভাবে আসলি? কখন আসছিস তোরা? আকাশ হাই তুলতে তুলতে বলে, যখন সন্ধ্যা তোকে জড়িয়ে ধরতে বলল তখন আসছি, কিন্তু বুঝিনি লুকিয়ে লুকিয়ে পুরো জড়িয়ে ধরাটাই দেখতে পারবো। বাকি সবাই হেসে ওঠে। আয়াস কাশি দিয়ে গলা পরিষ্কার করে চোখ রাঙিয়ে চলে যায়। সবাই শব্দ করে হেসে দেয়। লিজা বলে, দোস্ত আমি তো টাস্কি খেয়ে গেছি সন্ধ্যার কথা শুনে, তারপর ডাবল টাস্কি খাইছি আমাদের হিটলারের জড়িয়ে ধরা দেখে। ওহ মাই আল্লাহ, আমি তো ভাবতেই পারিনি। তমাল বলে, দোস্ত সন্ধ্যা শিউর এই হিটলারের প্রেমের জলে ডুবতেছে। কিন্তু এই হিটলারের মনের খবর বুঝি না।
একবার মনে হয় আয়াসও ভালোবাসে, আবার মনে হয় না, বাসে না। রানা হেসে বলে, আমাদের হিটলার বাবুর মনেও কিছু তো আছে। এখন বুঝতেছে না, কিন্তু বুঝাইতে তো আমাদেরই হবে। জেরিন বলে, ঠিক। সাফি যেমন ভূত ভূত করে সব জায়গায়, ঠিক আমাদের আয়াস বাবুও তেমন সব জায়গায় সন্ধ্যা সন্ধ্যা করবে, আর তার ব্যবস্থা করতে হবে আমাদের সবার। সন্ধ্যা বাড়ি এসে চোখে মুখে পানি দেয়। লজ্জায় চোখ মুখ লাল হয়ে আছে। ঘোরের বসে সে কি করে বসেছে। সরাসরি আয়াসকে জড়িয়ে ধরতে বলেছে। সে বলল, আর আয়াসও ধরে ফেলল। লজ্জায় চোখ মুখ লাল হয়ে আছে। বাড়ি থেকে বের হয়ে সে হাঁটতে হাঁটতে চলে আসে কবরস্থানের দিকে। কবরস্থানের সামনে আসতেই চোখ মুখ থেকে সব লজ্জা সরে গিয়ে নেমে আসে বিষণ্ণতা। কবরস্থানের গেইটের সামনে এসে এক দৃষ্টিতে তাকায় একটা কবরের দিকে। চোখে মুখে ভালোবাসার জায়গায় উপচে আসে ঘৃণা। সেই ঘৃণা কান্না হয়ে বের হয়। উল্টো ঘুরে হাঁটা লাগায়। ছিলাম তো আমি, আপনি ঘুমাচ্ছিলেন বলে চলে গেছিলাম। বকুল বলে, ভাই তোমার এই অবস্থা কিভাবে হলো? জানি না। সন্ধ্যা বলে, এসব পরে আলোচনা করা যাবে, এখন উনি রেস্ট নিক। বকুলের মা সন্ধ্যার মাথায় হাত রেখে বলে, তোগো রেজাল্ট কবে দিব? সন্ধ্যা হেসে বলে, 31 তারিখে দিবে বলছে। বকুলের মা বলে, তাইলে তো হইয়াই গেল। পোলাডা বেওয়ারার মতো ঘুইরা ঘুইরা এমন মাইর খাইল। বিয়া দিয়া দিলে তখন সংসারী হইয়া যাইব, রাইত বিরাতে বাইরেও যাইব না। বকুল তাল মিলিয়ে বলে, ঠিক মা, তাড়াতাড়ি ভাই আর সন্ধ্যার বিয়ের ব্যবস্থা করো তো। সন্ধ্যা আমার ভাবি হয়ে আসলে কত মজা হবে। বাদল বলে, হয়েছে, এখন থামো। সন্ধ্যা আর বকুলের রেজাল্ট দিক, তারপরই বিয়ের কথা তুইল। এখন না। সন্ধ্যার মনটা আরো বিষিয়ে গেল। বারবার আয়াসের জড়িয়ে ধরাটা মনে পড়ছিল। যেন চোখের সামনে জলজল করছে দৃশ্যটা। সে কি করে একজনকে ভালোবেসে আরেকজনের সাথে সংসার বাঁধবে? এতে তো নিজেকেও আর বাদলকেও ঠকানো হবে। না, একবার কথা বলতেই হবে বাদলের সাথে। বাদল সন্ধ্যাকে অন্যমনস্ক দেখে ডাক দেয়। সন্ধ্যা হাসার চেষ্টা করে, গল্প জুড়ে দেয়। পরের দিন ভোর ভোর উঠে সন্ধ্যা হাঁটতে হাঁটতে আয়াসদের থাকা বাড়িতে যায়। কাল সারাদিন সে লজ্জায় আর এখানে আসেনি। আয়াসের সামনে দাঁড়াবে কি করে সেই চিন্তায় সে ডুবে আছে। লিজা সন্ধ্যাকে দেখে ডাক দেয়। সন্ধ্যা হেসে এগিয়ে আসে। লিজা সন্ধ্যার হাত ধরে এগিয়ে আসে পুকুর ঘাটে। সেখানে বাকি সবাই বসে আছে। আয়াস এক পলক সন্ধ্যার দিকে তাকায়, আর বাকি সবাই তাকায় আয়াসের দিকে। আয়াস ভ্রু কুঁচকে একবার সবার দিকে তাকিয়ে নিজের কাজে মন দেয়। রানা গলা খাকারি দিয়ে বলে, আরে সন্ধ্যা, আসো আসো, আজ তোমার মন ভালো তো? সন্ধ্যা খানিকটা চমকায়। তারপর হেসে মাথা নাড়িয়ে মাথা নিচু করে নেয়। আর চোখে একবার আয়াসের দিকে তাকায়। সাফি হেসে বলে, মন আবার ভালো থাকবে না? আমাদের হিট। এটুকু বলতেই পায় পাড়া লাগিয়ে দেয় আকাশ। সাফি চেঁচিয়ে ওঠে। আকাশের দিকে তাকিয়ে কিছু বলতে গেলে সে রাগী চোখে তাকায়। বাকি সবাই তাকিয়ে আছে তাদের দিকে। সাফি বোকা, লজ্জা পাচ্ছ নাকি? সন্ধ্যা কিছু বলে না। লিজা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, তোমার বিয়ে কবে সন্ধ্যা? সন্ধ্যা মাথা নিচু করেই বলে, 2 তারিখে। রানা আফসোসের স্বরে বলে, ইসোস, তাইলে তো সন্ধ্যার বিয়ে খাওয়া হচ্ছে না আমাদের। আয়াস সন্ধ্যার দিকে তাকিয়ে থাকে। মুহূর্তেই মনে পড়ে যায় কালকের জড়িয়ে ধরাটা। হার্ট বিটের সাথে সাথে শিরা উপশিরা কেঁপে ওঠে অনুভূতির দখলে। শুধু এ অনুভূতিদের বুঝে উঠতে পারে না। সন্ধ্যা হাসফাস করতে থাকে। লিজা আয়াসকে বলে, দোস্ত, আমরা সন্ধ্যার বিয়েটা খেয়ে যায়।
আয়াস ফোন স্ক্রুল করতে করতে বলে, বিয়ে খাওয়া যায় না, বিয়ের দাওয়াত খাওয়া যায়। তা তোরা কি ইনভাইটেশন পাইছিস? সন্ধ্যা চোখ তুলে তাকায়। মানুষটা এত আজব কেন? আয়াস ফোন পকেটে রাখতে রাখতে বলে, 30 তারিখ আমরা চলে যাচ্ছি। সবাই সব গুছিয়ে নে, আজ থেকে পেশেন্টর ভিড় হবে। সন্ধ্যা চমকে তাকায় আয়াসের দিকে। 30 তারিখ চলে যাবে মানে? আজ তো 28 তারিখ, তাহলে শহুরে ডাক্তাররা আর মাত্র 2 দিন থাকবে। আর কি দেখা হবে কখনো? শহুরে ডাক্তার কি মনে রাখবে তাকে? চলবে। শ্রোতা বন্ধুরা, জানি না গল্পটি কেমন হয়েছে। সবাই অবশ্যই গঠনমূলক মন্তব্য করবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।